একজন রবীন্দ্র গবেষক, একজন রবীন্দ্র অগবেষক। কিন্তু যিনি রবীন্দ্র অগবেষক উনি কিন্তু রবীন্দ্রনাথের মতন কথা বলেন। আচ্ছা, সেটা আমি রবীন্দ্রনাথকে কথা বলতে শুনি নাই, আপনিও শুনেন। ঠিক। তো আপনি বলছেন যে আমাদের দেশের কালচারাল পলিটিক্সটা এলিটিস্ট না। কালচারাল পলিটিক্সে এই যে আপনার পোলগুলোর ক্ষমতা বৃদ্ধি হ্রাস ঘটে, ওইটা বরং খুব আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই আসলে, যে একই রবীন্দ্রনাথ যখন কিনা তিনি ভাষা লঘুকরণ অভিযোগে পড়ছেন, পরে আরেকটা জিনিস আবার তিনি স্ট্যান্ডার্ডাইজেশনের আইকন হয়ে দাঁড়াচ্ছেন। একটা সময় তো রবীন্দ্রনাথ সাবভার্সিভ ছিলেন, রেজিস্ট্যান্সের একটা আইকন, না যে এখন স্বাধীন দেশে আবার সেটা না, স্বাধীন দেশে তিনি হয়ে গেলেন একজন জাতীয় ফিগার। হ্যাঁ, যে আমরা আমাদের জাতীয়তাবাদী ধারণাই আমরা উপস্থাপন করলাম রবীন্দ্রনাথের কাজের ভিত্তিতে। ঢাকা কলকাতার সম্পর্ক কিন্তু দেখেন হিস্টোরিক্যালি খুব কমপ্লিকেটেড। ঢাকা একটা 600, 700, 800 বছরের শহর, আর কলকাতা একটা তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া শহর, যেটা ক্রমাগত আপনার গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে। এই কম্পিটিশনটা বাংলা অঞ্চলের চেতনা, বাংলাদেশ অঞ্চলের চেতনাতে আছে। স্ট্যান্ডার্ডটা যেহেতু শান্তিনিকেতনে সেট করা হবে, হ্যাঁ, সেটার রেপ্লিকেশন হয়ে যায় আমাদের দেশের কাজটা। এবং এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশনও আছে। আমার মনে হয় জানেন, সংকটটা রবীন্দ্রনাথকে নিয়েও না, সংকটটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। এই রাগ আমরা রাখি কোথায়, আমরা ভালোবাসা রাখি কোথায়, রাগই বা রাখি কোথায়? এই পরিণতিগুলো প্রায়শই ভক্তদের মানতে কষ্ট হয়। যে রবীন্দ্রনাথ নাকি প্রত্যেকটা অনুভূতির জন্য গান লিখে গেছেন। রবীন্দ্রনাথ বড় আইকন, বড় মার্কা, বড় তারকা, মহাতারকা, যে ভাষাতেই বলতে চাই। হ্যাঁ, এখন বড় তারকাকে নিয়ে আওয়াজটাকে বড় শোনা যাচ্ছে। উনিও ঠিক ওরকম সাধু বেশে, ওরকম রোব পরে, ওরকম দাড়ি, ওরকম ওই বেশটা উনি একদম মিলে গেছেন। যে রবীন্দ্রনাথকে কলকাতা নিয়েছে, যে রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন নিয়েছেন, এই সময়ে আমাদেরকে কি সেই রবীন্দ্রনাথকে নিতে হবে, নাকি আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব? ইন্ডাস্ট্রি চায় না, কিন্তু খেয়াল করে দেখেন, HMV কিন্তু চায়নি কখনো যে একই লোক দুটোই গান। প্রথমে এই জন্যই তো আধখানা হয়। আচ্ছা, দুজন হলে জোড়া দিলে একটা হয়ে যেতে পারে। শুভেচ্ছা ও সালাম। আমরা বসেছি আজ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে গল্প করব বলে। আমাদের নাম আধখানা কথা, যেহেতু কথা কখনোই শেষ হয় না। রবীন্দ্রনাথকে নিয়ে তো নাই, সচরাচরই কথা বলা হয়, তর্ক করা হয়, কিছু কিছু সার্কেলে তো বটেই। আমরা বসেছি সঞ্চালকবিহীন একটা আড্ডায়, দেখি কেমন হয়। এমনই তো আড্ডা দেওয়ার কথা আমাদের। আমি নাভিন মুর্শিদ, আমি একটা গবেষণা করছি বাংলাদেশের রবীন্দ্রনাথ নিয়ে। আমরা কথা বলবো সাংস্কৃতিক জাতীয়তাবাদ নিয়ে এবং রবীন্দ্রনাথের নানান কিছু নিয়ে। আমার সাথে আছেন মানস চৌধুরী, উনি নিজেই বলবেন। আমি গবেষক না, আর যাই হোক, ধরে নেওয়া যায় একজন রবীন্দ্র গবেষক, একজন রবীন্দ্র অগবেষক। কিন্তু যিনি রবীন্দ্র অগবেষক উনি কিন্তু রবীন্দ্রনাথের মতন কথা বলেন। আচ্ছা, সেটা আমি রবীন্দ্রনাথকে কথা বলতে শুনি নাই, আপনিও শুনেন। ঠিক। এটা উনার লিখিত ভাষার মতন কথা বলেন। হতে পারে এটা আসলে বলে দেওয়া উচিত যে মানুষদের সাথে গল্প করার মাঝে মাঝে একটু সমস্যাজনক হয়ে যায়, কারণ মাঝে মাঝে আমি ওনার কথাই বুঝি না। তো মানুষরা বলেন যে এখানে নুয়ান্স বোঝার জন্য এরকম কঠিন বাংলায় কথা বলাটা খুব দরকার, কিন্তু এমন একটা জায়গায় চলে যায় মাঝে মাঝে আমি কি ভালো বললো না খারাপ বললো ওই বাইনারিতে চলে যায়। ওইটা এটা থেকে কি শুরু করতে পারি না, কিন্তু আমি এটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করি, যেহেতু সঞ্চালক নেই আমি প্রশ্ন একটা করি। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যখন কথা বলি আমাদেরকে সবসময় এরকম গুরু গম্ভীর কঠিন বাংলায় কথা বলতে হবে? না, খুব উল্টো। দেখেন, খুব উল্টো। রবীন্দ্রনাথ নিজে যখন ধরেন গদ্য যখন ওই অর্থে বলতে গেলে জনপ্রিয়করণ হচ্ছে, এটা তো শুধু রবীন্দ্রনাথের প্রসঙ্গ না, প্রসঙ্গটা প্রযুক্তিরও। দৈনিক পত্রিকা বা তখন যেগুলো সাময়িকী বলা হতো, তো রবীন্দ্রনাথ নিজে যখন লেখা শুরু করেছেন গদ্য, অন্তত পাবলিকের জন্য, সাময়িকের জন্য, তখন কিন্তু তার সামনে কিন্তু ধরেন সহজ না তো, বঙ্কিম, রবীন্দ্রনাথ বরং বিভিন্ন সময় অভিযুক্ত ছিলেন ওই অর্থে অর্থোডক্সি ভাষার, যে লেখ্য ভাষার যে অর্থোডক্সি, সেগুলো ভাঙার এগুলো তো আলোচিত চলতি ভাষা। ফলে আমার মনে হয় কি ওইটা, আচ্ছা দুষ্টামি করে যদি না বলি, প্রথম সমস্যাটা হচ্ছে যে গত অনেক বছর, যেটা রবীন্দ্রনাথকে বাইরে রেখে বলতে পারি, গত অনেক বছর বাংলাদেশের যারা শিক্ষিত শ্রেণী তারা ভাষাটাতে আসলে মনোযোগ দেন নাই, নাভিন, এটা হচ্ছে বাস্তবতা। ওনারা 8 পৌরে বাংলা দিয়ে
পেশাদার মানে ভাষার জগৎটা চালাচ্ছে। উচ্চারণের এই প্রমিত টমিত নিয়ে বলছি না, আমি বলছি আমার ক্ষেত্রে যেটা হয় বা অন্য অনেকের ক্ষেত্রেই যাদের অনেক বাংলা শব্দ ভাণ্ডার আছে, হ্যাঁ, ভোকাবুলারি কিংবা বাক্যবিন্যাস রীতি জানেন, দেখেন অন্য যে কোনো ভাষার ক্ষেত্রেই মানে এটা কোনো অভিযোগ না, কিন্তু মানে আমি বলতে চাচ্ছি বিস্তৃতি থাকা, কিন্তু যেহেতু বাংলা ভাষাতে অন্তত মানে এটা আর দরকার পড়ে না এখানকার ওই অর্থে আপার মিডল ক্লাসের, ফলে এটা এক ধরনের কিন্তু একটা আমি বলবো যে একটা রাজনৈতিক আছে, একটা মানে বৈষম্য আছে এখানে। যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসছিলই, উনি নিজে কিন্তু একটা দশক কাটিয়েছে অন্তত, হয়তো আরও মেপে বলা যাবে একদম বসলে, যখন কিনা তিনি বরং রাদার ভাষা লঘুকরণের অভিযোগে পড়েছেন, এমনকি ট্রান্সলেট করা নিয়ে। ধরেন এই যে সংস্কৃতি, আজকে সংস্কৃতি বলছি, ধরুন ওই যে যখন কিনা বাংলা কী হবে কালচারের, তো এটা ঠিক মনে পড়ে না, হয়তো 20 দশকের দিকের তর্ক। তো ততক্ষণে কেউ কেউ লিখতে শুরু করেছেন কৃষ্টি। রবীন্দ্রনাথ নিজে কৃষ্টি শব্দটাতে পছন্দ করেন না, এই কৃষ্টি শব্দটা ধাতুর কারণে, কৃষ এগ্রিকালচার, হ্যাঁ, তো থাকে না কর্ষণ। তো এটা হচ্ছে তার মানে তার যে সাংস্কৃতিক রুচি অথবা বলা যায় উচ্চমন্যতা, মানে আমি কোনো সমস্যা দেখি না, কিন্তু ইন এ ওয়ে আমি বলতে চাচ্ছি তখন ধরেন একটা শব্দের জন্য তো লড়াই করতে হচ্ছে তাদের, দাঁড় করাবেন কীভাবে, সেটা কীভাবে আলাপ জগতে চলবে, কারণ এর আগে দরকার পড়ে নাই সংস্কৃতি নিয়ে আলোচনা করা, এখানে যা ছিল তা দিয়ে চলছিল। কিন্তু এরপরে যখন ইউরোপীয় কনসেপ্টগুলোর যখন কিনা আপনার তর্জমা বলেন আর ট্রান্সলিটারেশন বলেন অথবা কনসেপচুয়ালাইজেশন বলেন, সেটা সেকুলার হোক, সেটা কালচার হোক, এগুলো তখন তো আলাপ প্রসঙ্গ নতুন শ্রেণীর মধ্যে। ফলে রাদার মানে শুদ্ধ অশুদ্ধের ব্যাপার না, রবীন্দ্রনাথ খোদে কিন্তু আপনার এই চলতি টলতি বানানোর জন্য কিন্তু এই অভিযোগে ছিলেন, ফলে তার প্রতি মমতা করেও করতে পারি। যখন আমরা ঠিক একই ফাঁদে পড়ি যে যারা ঠিক রাবীন্দ্রিকভাবে বা প্রমিত বাংলায় কথা বলতে পারে না, তাদেরকে কোনোভাবে একটু নিচুভাবে দেখা, উল্টো বাংলাদেশে একদম উল্টো। বাংলাদেশে গত 3-4 দশকে যদি কারোর মনে পড়ে লেট 70s থেকেই সিনেমা টিনেমা সব মিলে এখানে বরং প্রথম বিষয় হচ্ছে রাবীন্দ্রিকভাবে কথা বলার কোনো মানে এটা কোনো প্যাটার্ন নাই আসলে, এটা একটা কল্পিত। তো আপনি বলছেন যে আমাদের দেশের কালচারাল পলিটিক্সটা এলিটিস্ট না? আমাদের এখানে অন্তত আপনার বহু বছর ধরে ছোট শহরে অন্তত যারা ওই অর্থে কেতাবের ভাষা, আমার এটা বললে বরং সুবিধা লাগে, যারা কেতাবি বাংলায় কথা বলেন ওরা আসলে হিউমিলিটেড হন বেশি, উল্টোটাই। এটার তো পরিসর আছে নিশ্চয়ই, যে কিছু কিছু, যেমন আমার মনে হচ্ছে আমরা যখন স্কুলে পড়ি, আমার বোনের বিরুদ্ধে একটা কথা ছিল যে ওরা বইয়ের ভাষাতে কথা বলে, যে আমরা খুব কষ্ট করে খাইছি পড়ছি বাংলাটা রপ্ত করেছিলাম যেন আমাদের ক্লাসমেটদের সাথে কথা বলতে পারি। এটা একটা যেটা আপনার সাথে আমি ওই একটা জায়গা আছে। কিন্তু যারা ধরেন কালচার করে আমরা বলি, তাদেরও তো একটা পরিসর আছে যেটা আবার একটা এক্সক্লুসিভ স্পেস বলা যায়। তার মানে হচ্ছে মানে তাহলে নাবিন দেখেন এভাবে আমরা আগাতে পারি যে কতগুলো জায়গাতে কতগুলো জিনিস আপনার হয় ট্যাবু, না হয় হিউমিলিটিং থাকে না, মানে হয়তো এখন অপ্রাসঙ্গিক হবে না, কিন্তু ধরেন যখন কিনা আমার ঠিক এক্স্যাক্ট সনটা মনে নেই, ওই যে জাস্ট কেবল শান্তিনিকেতনের কপিরাইটের 91 বোধহয়, 91 পরে কিন্তু ঘটনাটা ঘটেছে 97-98 সালে, ওই যে মাকসুদ একটা গান গাইলেন। এখন হয় কি এই যে দেখেন ক্যাজুয়ালি নেওয়া, একজন একটা গান করেছেন এবং আপনি যেটাকে ইংরেজিতে বলে শ্রাগ অফ করলেন, আচ্ছা ঠিক আছে গিয়েছেন, হ্যাঁ, কিন্তু ইনস্টিটিউশনালাইজেশনটা ঘটে কীভাবে? যদিও গত 2 মাস আগে আমাদের হঠাৎ করে মনে হলো যে ওই প্রতিষ্ঠানটা নিজেই বরং চাপে আছে, কিন্তু ওই সময় তা ছিল না। এই কালচারাল পলিটিক্সে এই যে আপনার পোলগুলোর ক্ষমতা বৃদ্ধি হ্রাস ঘটে, ওইটা বরং খুব মানে আমি খুব মানে গুরুত্ব দিয়ে দেখতে চাই আসলে, যে একই রবীন্দ্রনাথ যখন কিনা তিনি ভাষা লঘুকরণ অভিযোগে পড়ছেন, পরে আরেকটা জিনিস আবার তিনি স্ট্যান্ডার্ডাইজেশনের মানে আইকন হয়ে দাঁড়াচ্ছেন, পার্টিকুলারলি শান্তিনিকেতনের স্থাপনার পর। ওইটা তো ধরেন আমি বলতে চাচ্ছি এটা তো ধরেন স্থির না, মানে যে প্রতিষ্ঠানটা প্রায় মাকসুদকে প্রায় গ্রেপ্তার করিয়ে দেয়, অন্য একটা সময় খুব আকাঙ্ক্ষিত না, অন্যটা সময় খুবই চাপে থাকা, অন্যটা সময় তারা ছিলেন অলরেডি 60s ছিলেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনার কথা শুনে এটাই মনে হচ্ছিল যে যেমন একটা সময় তো রবীন্দ্রনাথ সাবভার্সিভ ছিলেন, রেজিস্ট্যান্সের একটা আইকন, না যে এখন স্বাধীন দেশে আবার সেটা না, স্বাধীন দেশে তিনি হয়ে গেলেন একজন জাতীয় ফিগার, হ্যাঁ, যে আমরা আমাদের জাতীয়তাবাদী ধারণাই আমরা উপস্থাপন করলাম রবীন্দ্রনাথের কাজের
ভিত্তিতে আমাদের জাতীয় সঙ্গীত বলে না, যাই বলে না, ওই যে সেখানকার কালচারাল পলিটিক্সের কাজ যখন আমরা দেখি যেখানে একটা মানে অ্যাটেনশন দেওয়া হয় যে এই আমাদের নতুন দেশের জাতীয়তাবাদী ধারণা কি হবে, এখানে বাংলা সংস্কৃতির স্থানটা কোথায় হবে এবং বাংলা সংস্কৃতি কি, এই জিনিসটাও যে এখানে যে দ্বন্দ্বটা চলে আসে, যে যেখানে ধর্মনিরপেক্ষতা এবং সেখান থেকে বাংলা বা বাংলা সংস্কৃতিকে কিভাবে আমরা এগুলোকে বুঝবো, হ্যাঁ, এই যে বোধ একটা তৈরি করা, যে আপনি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে রেকর্ডিংয়ের আগে, যে এই মেল্ডিংয়ের ব্যাপারটা, হ্যাঁ, যে কি করে ধর্ম বা সংস্কৃতি একত্রিত হয়ে লিঙ্গুইস্টিক একটা জায়গা থেকে একত্রিত হয়ে যায়। কারণ একটা সময় কিন্তু ছিল, আমার মনে আছে আমরা যখন বড় হচ্ছি এক মধ্যবিত্ত একটা পরিবারে, আমাদের কিন্তু মনে হতো না যে ধর্ম এবং সংস্কৃতি ভিন্ন দুটো জিনিস, বাঙালি এবং মুসলমান যে ভিন্ন দুটো জিনিস। আপনি ধর্মচর্চাও করতে পারেন, আপনি আপনার বাংলা সংস্কৃতির যেসব আপনি চান নেবেন, যেসব চান না নেবেন, এবং এখানে একটা ভিন্নতা থাকবে, হ্যাঁ, যে আমার বাঙালি মুসলমান পরিচয় এবং আপনারটা একই নাও হতে পারে, আপনার লবণ বেশি তেঁতুল কম এরকম একটা ব্যাপার থাকতে পারে, আমারও তাই। কিন্তু এখানে কারোর খুব একটা জায়গাতে খুব একটা সমস্যা, ধরেন 80-র দশকের কথা বলছি, খুব একটা সমস্যা দেখা যায়নি। কিন্তু তার পরের দিকেই আমরা দেখি যেটা এটার একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাওয়া, যে কেন এখানে এই যে আপনি যদি আহমেদ সাফার বাঙালি মুসলমানের মনের কথাই বা বলেন, যে এখানে একটা কি এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে কিনা, এবং এটা কি আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স নাকি এটা এক ধরনের রাগ, যে কেন আমরা আরেকটু নিজেদেরকে জাহির করতে পারলাম না, আমাদের যে একটা সমন্বয়কারী একটা। আপনারই থেকে যদি বলি, আপনি যেমন বলছিলেন যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স নাকি রাগ, আমি ঘটনাচক্রে আহমদ সাফা সাহেবের এই বইটা আমাকে খুব ইমপ্রেস করে নাই কখনো, কিন্তু সেটা তো ধরেন ঢাকাতে বলাও খুব অনিরাপদ। কিন্তু আপনি যদি ওইভাবে আপনার কি মনে হয় তো এখন যেটা যদি মানে যদি ওইভাবে দেখেন আর কি, একটা প্রস্তাব করি আমি, দেখেন খুব ইন্টারেস্টিং হলো যে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে একটা লিঙ্গুইস্টিক বাউন্ডারি যদি থেকে থাকে, গুজরাট বলুন, থাকে না, মানে পাঞ্জাব বলুন, খুব মেজর যেগুলো ব্রিটিশ সময়কার, মানে ওই অর্থে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে ভাবি, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইখানে কিন্তু আপনার একটা মেট্রোপলিস, বড় মেট্রোপলিসের যে কালচারাল মেট্রোপলিস অর্থে বলছি, মানে বড় বড় শহর অর্থে না, কালচারাল মেট্রোপলিসের কিন্তু আর কোনো ক্রাইসিস বড় সড়ো, আরেকটা হলো পাঞ্জাব, হ্যাঁ, অমৃতসর, লাহোর এবং বাংলায় কিভাবে নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নতুন শ্রেণীর চেতনা গঠনে, এখানে খুব ওই যে মানে রিডাকশনিস্ট বোকা বোকা ক্লাসের কথা বলছি না, যে তার যে কোরগুলো, হ্যাঁ, মানে কালচারাল ম্যানিফেস্টেশন অর্থে ঢাকা কলকাতার সম্পর্ক কিন্তু দেখেন হিস্টোরিক্যালি খুব কমপ্লিকেটেড। ঢাকা একটা 600, 700, 800 বছরের শহর, আর কলকাতা একটা তাৎক্ষণিকভাবে তৈরি হওয়া শহর, যেটা ক্রমাগত আপনার মানে মানে গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে সকল অর্থে। মানে আর এই সামনের রেকর্ডটা দেখেও মনে হচ্ছে যে আপনি HMVরও মানে HMVরও সদর দপ্তর প্রায় কলকাতা ভাবা হচ্ছিল, এবং মেজর মুম্বাই ফিল্মে বহুদিন পর্যন্ত কলকাতা রেকর্ডিং হতো, মানে থাকে না। তো এই যে পুরো জিনিসটার তো একটা ক্ষয়ক্ষতি আছে, মানে কনসিকোয়েন্স আছে তো একটা। যে কোনোভাবেই ঘটনাচক্রে রবীন্দ্রনাথ কলকাতা কেন্দ্রিক ছিলেন এবং অতুল প্রসাদ সেন লখনৌ কেন্দ্রিক ছিলেন, কোনো আলোচনা থাকে না, মানে জিনিসগুলো। তারপরে যদি কোনো কারণে এমন যদি হতো যে 47 পরবর্তীতে দুটো বাংলা ভাষার খুবই বড় লোকাস, একটা 600 বছরের শহর, একটা 300 বছরের শহর, ধরুন এই দুটো শহরের ভিতরে যে যোগাযোগগুলো কাল্পনিকভাবে হতে পারত, কোনো সন্দেহ নেই তা হয়নি, যেটা অন্তত পুস্তকের ক্ষেত্রে সারাক্ষণ বলা হয়, বাংলা ছবি পাওয়াই যায় না ইন্ডিয়াতে। ফলে যে লেন্স থেকে ধরেন 70 দশক অনওয়ার্ডস, মানে আমি আমার বয়সটাকে নিরাপদ বিবেচনা করে বলছি আর কি, যে যখন থেকে ধরেন এই কম্পিটিশনটা বাংলা অঞ্চলের চেতনা, মানে বাংলাদেশ অঞ্চলের চেতনাতে আছে, ততক্ষণে কিন্তু আসলে সিরিয়াস আপনার মানে ডিসপ্যারিটি বা বৈষম্যের দুটো শহরের, আমি একদম কিন্তু সাংস্কৃতিক যে চেতনার জায়গা থেকেই বলছি, যে মার্কা অর্থে, মানে একদম মানে স্মারক অর্থে। হ্যাঁ, সেই কারণেই আপনি কি বলবেন যে আমাদের দেশে রবীন্দ্র চর্চা এরকম ধরনের একটা ধারণার কারণেই এরকম একটা ডেরিভেটিভ রূপ নেয় নিচে হয়তো, যে স্ট্যান্ডার্ডটা যেহেতু শান্তিনিকেতনে সেট করা হবে, হ্যাঁ, সেটার রেপ্লিকেশন হয়ে যায় আমাদের দেশের কাজটা। এবং এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশনও আছে, কারণ
এই 60-এর দশক থেকে ছায়ানটের কারণে এবং পরবর্তী সময় আর অন্যান্য প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেখানে কিন্তু একটা সুযোগ ছিল যে এক বাংলাদেশি কালচার বা বাংলাদেশি অর্থে রাবীন্দ্রিক চর্চাটা করার, যে আমরা কোন রবীন্দ্রনাথকে নেব, রবীন্দ্রনাথের কোন কাজ আমরা নেব। কারণ এখানে কিন্তু তাদের জন্য এটা একটা চয়েস, কারণ রবীন্দ্রনাথের তো অগাধ কাজ, কিন্তু কোন রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ হবে সেটা ভাবার কিন্তু একটা জায়গা ছিল। যে রবীন্দ্রনাথকে কলকাতা নিয়েছে, যে রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন নিয়েছেন, এই সময়ে আমাদেরকে কি সেই রবীন্দ্রনাথকে নিতে হবে নাকি আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব? কারণ এখানে যেমন আমার গবেষণার একটা জায়গা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দেখা কিভাবে চর্চাটা, রবীন্দ্র চর্চাটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, যে যেমন একটা দিক হচ্ছে খুব পোশাকি, হ্যাঁ, যে সুন্দর করে শাড়ি পরতে হবে, সুন্দর করে টিপ লাগাতে হবে, ফুল লাগাতে হবে, টিপ না পড়লে আবার বাঙালি হলে কি করে, এই যে একটা দিক, যে সেটা কিন্তু যে রবীন্দ্রনাথকে ধারণ করার সাথে কিন্তু কোনো সম্পর্কই না, হ্যাঁ, এটা একটু আর্টিফিশিয়াল একটা জায়গায় না। কিন্তু আবার অন্যদিকে যেমন এই একটা চিন্তাধারা যে এরকম সময় রবীন্দ্রনাথ কী করতেন, তখন যেমন মনে হয় যে মানে ধর্মের মতোই একটা জায়গা, যে এই আমরা যেমন বলি আমরা এই গেমটা খেলতে পারি ইন এ লিটল বিট, যে রবীন্দ্রনাথ নাকি প্রত্যেকটা অনুভূতির জন্য গান লিখে গেছেন। হ্যাঁ, আমরা ওই খেলাটা খেলবো, আমরা একটা অনুভূতির নাম দিব, ওটা নিয়ে একটা গান বের করা যায় কিনা। আচ্ছা, আপনি যে গবেষণার জন্য যে প্রতিষ্ঠানগুলোতে যান, তো একটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত চর্চা মানে সাংগীতিক প্রতিষ্ঠানের বাইরে আর কোনো প্রতিষ্ঠান কি আছে আপনার লিস্টে গবেষণাতে, বা আদৌকে আর কোনো প্রতিষ্ঠান আছে যাকে রিলেট করা যায়? আমি নাটকের জায়গাটা কিছুটা দেখেছি, খুব একটা, যদিও রবীন্দ্রসঙ্গীতের মানে আপনার গবেষণার পপুলেশনের ভিতরে মূলত রবীন্দ্রসঙ্গীতের যেহেতু আমাদের ধরে নিয়েছি সেটা, রবীন্দ্রসঙ্গীত ওটার একটা ব্যাখ্যা আছে, ওটা এখন না গেলাম। কিন্তু আমি যে যেমন রবীন্দ্রনাথের যেসব নাটক করা হয় বা করা হয়েছে সেগুলোরও একটা অ্যানালিসিস বা সেই নাটকগুলো দেখা, ওটার একটা দিক আছে। কিন্তু যে আমি যে জায়গাটা থেকে আসছি সেটা হচ্ছে যে এই যে আমরা যে বলি এরকম যে প্রত্যেকটা মুহূর্তের জন্য গান রেখে গেছেন, হ্যাঁ, যে এটা কিন্তু এটাও কিন্তু একটা চর্চার ব্যাপার। হ্যাঁ, যে আমরা আমাদের মন খারাপে, আমাদের ভালো লাগায় আমরা কি করি সেই কাজটা, অথবা আমাদের প্রেমে বিরহে আমরা কি মনে করি রবীন্দ্রনাথকে স্পিরিচুয়ালি দেখা, এই একটা কাজ কিন্তু আমার মনে হয় ঘটেছে। হ্যাঁ, যেটা আরোপিত সেটা নাও হতে পারে, যে সেখানে একটা, কারণ আমি আমার কাজে আমি এটাই দেখার চেষ্টা করছি যে বাংলাদেশি কোন জিনিসটা, হ্যাঁ, আমাদের চর্চার মধ্যে কোনটা আমরা কলকাতা থেকে বা শান্তিনিকেতন থেকে শিখিনি, কোনটা আমরা নিজের মতো করে নিয়েছি। আমার মানে এই জায়গাটায় হয়তো আমরা নিজের মতো করে একটা করে নিয়েছি। হ্যাঁ, যে এই স্পিরিচুয়াল জায়গা থেকে, যে এখানে হয়তো ধর্মের সাথে কোনো সংঘর্ষ নাই, কারণ এটা মননের ব্যাপার, মগজের ব্যাপার, ধারণার ব্যাপার। এবং একটা জায়গায় একটু ক্রিটিক্যালি বলতে হয় যে সিস্টেম জাস্টিফিকেশনের ব্যাপার, যে যা হচ্ছে সব মেনে নিই, আমরা একটা গান মনে করে নিজেদেরকে সামলে নিচ্ছি, ঠিক আমরা দোয়া দুরুদ পরে যে কাজটা করি ওরকম একটা কাজ। তো ওই একটা বাংলাদেশি দিক আছে। কারণ এই বাংলাদেশি দিকটা আমি কেন বলছি, কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে নানান ধরনের ছাত্রছাত্রী আসে, মূলত ছাত্রী আসে। আমরা সেটা নিয়ে একটু আলাপ করতে পারি যে নারী এবং রবীন্দ্রনাথ এবং বাংলাদেশে কীভাবে রবীন্দ্র চর্চা একটা নারীদের মধ্যেই থেকে গেছে, বা আমরা কেন যেন মনে করি রবীন্দ্রসঙ্গীতগুলো নারী কণ্ঠেই গাওয়া, মানে নারীদের জন্যই গাওয়া, নারীর চিন্তা ভাবনাকে ওইটাতে মানে আপনার প্রসঙ্গ চ্যুত হয়ে যাক সেটা আমি চাই না, যা বলছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় ওটা একটা বড় একটা ডাইমেনশন এখানেও, যে প্রথমত বাংলাদেশে বহুদিন ধরেই সাংগীতিক চর্চা, ফেমিনিনিটি, এটা একটা মানে তৈরি হয়ে আছে, এবং বহুদিন পর্যন্ত ডান্স, ফলে এটা আমার মনে হয় একটা জেন্ডারের সম্পূর্ণ একটা আরেকটা সেটের প্রসঙ্গ আছে। কিন্তু আমি বলবো যে ওই জায়গাটাও একটু ওখানে একটা বাংলাদেশি ব্যাপার আছে। হ্যাঁ, যে ম্যারেজ মার্কেট থেকে বলেন বা ক্লাস পলিটিক্স থেকে বলেন, যে মেয়েরা চুলো বাঁধবে, রাঁধবে ও সুন্দর গানও গাইবে, হ্যাঁ, সেই একটা জায়গা থেকে যে, এবং এইসব প্রতিষ্ঠানের কারণে যেভাবে একটা আমরা বলতে পারি একটা গণতান্ত্রিক একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, যে এখন সবাই গানটা শিখতে পারে। একটা সময় গুরু এসে, ওস্তাদজি এসে গান শেখাতেন, এখন আর সেটা প্রয়োজন হয়। এটা এই 80-র দশকের থেকেই শুরু। আমরা দেখি যে প্রচুর সংখ্যক
মেয়েরা গান শিখতে যায় বা যে আবার 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 ওই জায়গায় ফিরে আসি যে এই যে বাংলাদেশি জিনিসটা কি, হ্যাঁ, যেখানে যে এতগুলো ছাত্রছাত্রী আসে, হ্যাঁ, এর মধ্যে অনেকেই দেখবেন যে আসলে ধার্মিক, অনেকেই হিজাব পরেন ইত্যাদি, এবং তারা কিন্তু কোনো সংঘর্ষ দেখছে না। কিন্তু আবার একই জায়গাতে আমরা এরকম প্রতিষ্ঠানও দেখি যেখানে তারা মনে করে যে হিজাব পরে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া যায় না, গ্লাভস পরে ভারতনাট্যমটা করা যায় না, হ্যাঁ, যে ওখানে যে এই বিভাজনটা করা যে না বাঙালি মানে আমরা মুসলমান পরিচয়টাকে আস্তে আস্তে মুছে ফেলতে হবে, এটা এক ধরনের সংঘর্ষ। যে বাংলা সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চাকে আমাদেরকে উদ্ধার করতে হবে ধর্মের কাছ থেকে। যে এখন এই জিনিসটা কি আমরা বাংলাদেশি অর্থে দেখব নাকি সেখানেও একটা আরোপিত জায়গা আছে বলে মনে হয়? এখনো যে আপনার নিজেরই অনেক ভাবনা এগুলোতে, ফলে বলাই ভাবলো আমরা একটা আলাপে বসছি মাত্র, কিন্তু আমার মনে হয় যে প্রথমে এই জন্যই তো আধখানাই হয়। আচ্ছা, দুজনে হলে জোড়া দিলে একটা হয়ে যেতে পারে। যেটা হয় কি যে দেখেন, আমরা যখন বলি যে রবীন্দ্রনাথ নিয়ে এখানকার সংকট, আমি খুব গোড়াতে একদম স্পষ্ট করি, আমাদের এখানে যদি বলি গড়ে শুধু রবীন্দ্রনাথ আপনার অপঠিত কিংবা অগৃহীত নন, একদম লিস্ট ধরে বলা যায়, সেটা হচ্ছে আপনার বঙ্কিমকে নিয়ে তো বিরাট সংকট আছে। আমি মনে করি না মাইকেল মধুসূদন দত্ত আদৌ পড়া হয়। আমি এও মনে করি না যে বেগম রোকেয়ার মানে নামের মার্কা ছাড়া ওনার কাজের মধ্যে ঢোকাঢুকির খুব একটা ইতিহাস আছে। আমি এমনকি এটাও মনে করি, বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখান থেকেও যদি বলি মানে মীর মশাররফ হোসেনের প্রথম ধরে যদি চ্যালেঞ্জিং যে আপনার একটা ফিকশনাল ওয়ার্ক বিষাদ সিন্ধু, মানে যেখানে চ্যালেঞ্জিং বলছি কারণ উনি তো একটা মহাকাব্যের ফর্ম করতে চেয়েছেন, আমার মনে হয় না এটাতেও কোনো কারোর আগ্রহ আছে। অতুলপ্রসাদ নিয়ে নেয়, দ্বিজেন্দ্রলাল নিয়ে নেয়, শওকত আলীও আদৌ পঠিত কিনা বাংলাদেশে, মানে সত্যি সত্যি বলতে গেলে গত 30-40 বছরের বাংলাদেশে এখানকার এই লোকেশনেরও যে আপনার শর্ট স্টোরি ফিকশন, ছোট গল্পের সামগ্রিক আয়তন খুবই সীমিত, মানে পাঠের আয়তন। ফলে আমি আসলে নাভিন ওইটাতে গুরুত্ব দিতে চাই যে রবীন্দ্রনাথ বড় আইকন, বড় মার্কা, মানে বড় তারকা, মহাতারকা, যে ভাষাতেই বলতে চাই। হ্যাঁ, এখন বড় তারকাকে নিয়ে আওয়াজটাকে বড় শোনা যাচ্ছে। আদারওয়াইজ যদি আমরা ভাবতে চেষ্টা করি যে কারা কারা পঠিত, তাহলে এইখানে বোধহয় কাটা পড়বেন মানে রোকেয়া, শওকত আলী, ওসমানরাও। মানে এই কারণেই আমি আসলে রবীন্দ্রসঙ্গীতটাই নিয়ে ভাবছি, কারণ তার অন্যান্য কাজ তো আছেই, কিন্তু সর্বজনীনভাবে তার কোন কাজ। এখন যেটা ঘটেছে এখানে লঘু সঙ্গীতের, যদি আমরা মাথায় রাখি যে লঘু সঙ্গীতের যে বাংলা অঞ্চলের যে মানে বিকাশ, এইখানে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেরই ইন্টারভেনশন মানে আপনি জানেন মানে চমকে দেওয়ার মতো আর কি। হ্যাঁ, মানে ভান্ডার। সত্যি সত্যি বলতে গেলে খুব যত্নবান হয়ে আমাদের অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং রজনীকান্তের নাম বলা জরুরি। আমি আসলে কারোর যদি ধর্মে আঘাত না লাগে তাহলে রামপ্রসাদের নামও বলবার পক্ষে। কারণ এগুলো ছাড়া আপনি লঘু সঙ্গীত বলছি খুব কারণ আছে তো, 4-5 মিনিটে গাওয়া যায়, এবং যখন কিনা রেকর্ড কোম্পানি শুরু হলো তখন এক চাকতিতে এই গানটাকে আটিয়ে ফেলা যাচ্ছে। এগুলো তো প্রোডাকশন সিস্টেমের সাথে সম্পর্কিত। মানে এটা যারা দেখতে চান না তাদেরকে সালাম জানাই, কিন্তু যারা দেখতে পারেন তাদেরকে তো থামানোর কোনো কারণ নেই। দেখতে পারি যে অন্তত আপনি HMVর বিকাশ ছাড়া রামপ্রসাদকে শুধুমাত্র আপনি অবমুক্ত করে দিতে পারেন, যে ঠিক আছে উনি মাঠে ঘাটে কালীকে পেতেন, ওখানে গাইতেন, কিন্তু অন্যরা তো আপনার স্টুডিও পর্যন্ত গেছেন, সবাই গেছেন। রজনীকান্ত, ঠিক আছে, অতুলপ্রসাদ নিজে বেরোননি, উনি যদি জানতেন, উনি জীবিতকালেই তার অ্যালবাম শুনেছেন, তাই থাকে না? তার মানে তো আপনার একটা রেকর্ড কোম্পানির সাথেও তো এই মিউজিক প্রোডাকশনটা জড়িত। ততদিনে শাস্ত্রীয় সঙ্গীত ঠুমরি হিসেবে আসা শুরু করেছে, তাতেও 2 চাকতি লাগতো ঠুমরির, মানে লং প্লেতে। তো পয়েন্টটা হলো যে এই নতুন প্রোডাকশন সিস্টেমে ঠুমরি টপ্পার মতো অপেক্ষাকৃত লঘু সঙ্গীতের বাইরে একটা নতুন একেবারে জনরা তৈরি হয়ে গেল, যেখানে রবীন্দ্রনাথ পরপরই অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্র বা সমকালীন, একটু পরে নজরুল। তো ফলে আমরা কিন্তু একদম আমরা পরিষ্কার 50-60 বছরের কথা বলছি, যখন রেকর্ডে গানের উৎপাদনে এরা হচ্ছে একদম মৌলিক কারিগর। ফলে এখন যদি প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলি, বরং ভাববার অবকাশ আছে যে কেন বাংলাদেশে রবীন্দ্রনাথ এবং নজরুলের বাইরে আর অন্যান্য যে এই যে লঘু সঙ্গীতের যে একটা বড় কারখানা, যদি শব্দটা ব্যবহার করতে পারি, লঘু সঙ্গীতের মানে প্রোডাকশন অর্থে কারখানা, এটা যে অপেক্ষাকৃত সহজেই শেখা যায়, তালিম নেওয়া যায়, এবং অপেক্ষাকৃত সহজে ওই অর্থে মানে কালচারাল এক্সপ্রেশন অংশ হওয়া যায়, খেয়াল করে দেখলে বাংলাদেশ একেবারেই কিন্তু আপনার দ্বিমুখী।
হয়, এবং কোনো কোনো শহরে রবীন্দ্রসঙ্গীত শিখলে আর নজরুলগীতি শেখে না, নজরুলগীতি শিখলে আর রবীন্দ্র সঙ্গীত শেখে না, বা নজরুল সঙ্গীত, আমি প্রায়শই নজরুল সঙ্গীতও বলি। তো এই নজরুল এটাও আছে এবং বলাও হয়ে থাকে। দেখেন আপনি স্টাইলাইজেশন, যেটাকে পারফর্মিং স্টাইলের কথা বলেন, বলাও হয়ে থাকে যে নজরুলের গানের মানে দক্ষতা অর্জন করলে আসলে রবীন্দ্রসঙ্গীত গাইবার যোগ্যতা রাখে না, বা ভাইস ভার্সা। যদিও কিনা বাস্তবের এর থেকে অনেক প্রমাণ আছে, কিন্তু অন্তত ইন্ডাস্ট্রি চায় না। কিন্তু খেয়াল করে দেখেন, HMV কিন্তু চায়নি কখনো যে একই লোক দুটি গান। খুব স্পেশালাইজেশনটা কীরকম গুরুত্বপূর্ণ। এই নিয়মের কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছেন যারা তৃতীয় একটা ধারাতে বড় তারকা। মান্না দে একটি নজরুলগীতিও গেয়েছেন, মানে হয়তো একটা অ্যালবাম পাবেন, তাই তো, এরকম দু একটা ক্ষেত্রে, অথবা লতা মঙ্গেশকরকে নিয়ে এসে গাওয়ানো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, মানে আমি খারাপ বলছি, হ্যাঁ, বা উনি এত বড় তারকা, মানে ওনাকে দিয়ে গাওয়ানো একটা প্রজেক্টের অংশ ছিল। ফলে আমি আসলে এই কালচার ইন্ডাস্ট্রির বাইরে কোনো আইকনকে দেখতে পারি না, ইনক্লুডিং রবীন্দ্রনাথ। দেখতে পারি না মানে দেখবো না, মানে আমৃত্যু যদি আমার মাথা না খারাপ হয়, তো ওই কালচার ইন্ডাস্ট্রি ধরেন 10 আসতে আসতেই গ্রামোফোন রেকর্ড কোম্পানি কীভাবে মিউজিককে পারসিভ করা শুরু করলো, এবং তার থেকে বড় কথা ম্যানুফ্যাকচার করতে শুরু করলো, সেইখানে খুব গুরুত্বপূর্ণ যে ওদের যদি বলি রিকনসেপচুয়ালাইজ রোল কি দাঁড়ালো। নজরুল কিন্তু সেই সময় একদম মানে আপনার হয় না, তার কি বলা যায়, নজরুল জানেন বোধ হয় এটা, যে উনি স্টুডিওর পাশে বসে তখনও গান লিখছেন, তখন উনি সুরের ডিজাইন, পাশে বসে আছেন ইন্দুওয়ালা বা আঙুরওয়ালা বা তার তখনকার বন্ধুরা, তারা গলায় সাথে সাথে টাটকা নিচ্ছেন, ওখান থেকে উনি বানাচ্ছেন পাশের ঘরে, এখানে রেকর্ডিং হচ্ছে। তো এই যে মানে এই সম্পর্কটা ছাড়া তো আসলে, অন্তত আমরা যা বিষয় নিয়ে ভাবছি, অন্তত মিউজিকের ক্ষেত্রে আমি সম্পর্কটা সমেত দেখতে চাই আসলে। তো এখানে মানে বাছাইগুলোর ক্ষেত্রে প্রায়শই ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কটা বিবেচনা করা হয়নি। ছোট্ট আরেকটা, একটু লম্বা হয়ে গেল যদি আপনি মাফ করে দেন, ছোট্ট আরেকটা জিনিসও মনে পড়ছে যে এর বাইরে আছে অজস্র প্রোপাগান্ডা, যেগুলো কোনো মাথামুন্ডি নেই। আমি ঘটনাচক্রে কাকতালীয় গত দুদিন ইন্টারনেটে, আমি এর আগেও করেছি, কিন্তু গত দুদিনে নিবিড়ভাবে জিন্নাহ সাহেবের ফ্যামিলি ফটোগ্রাফ করছিলাম, মানে বের করছিলাম, আমি ব্যবহারই করবো আর কি ক্লাসে। বিশেষ করেন এই ফটোগ্রাফগুলো এমন না যে আমার আগে দেখা না, কিন্তু এখন তো ইন্টারনেটে সুলভ। ওনার ফ্যামিলি ফটোগ্রাফের যদি আপনি মানে ওনার বাড়ির নারীদের যদি আলাদা করে জিন্নাহ সাহেবকে সরিয়ে আমাদেরকে দেখানো হয়, তাহলে আপনি ঠাকুরবাড়ির ছবি বলে ভুল করতে পারেন। মানে শাড়িটা ওই যে আমরা যেটাকে আট পরে বলি, পাটটাকে এইভাবে ঝুলিয়ে দিয়ে ওর বোন, আচ্ছা ফাতিমা জিন্নাহ আরেকটু যেটাকে 70-এর দশকে বলা হতো মঠ, হ্যাঁ, মানে আঁচল টানটা উনি পলিটিক্স করতেন। ফলে আপনি 4টা ছবি পাশাপাশি রাখলেই দেখা যাবে যে কী পরিমাণ তথাকথিত ঠাকুরবাড়ি মার্কা ছবি। কারণ 30-এর দশকে লাহোর বলুন, লখনৌ বলুন আর কলকাতা বলুন, যেগুলোকে এখন অনেক সময় ঠাকুরবাড়ির মার্কা হিসেবে দেখা হয় বা প্রোপাগান্ডা করা হয়, অন্তত জেন্ডার যেহেতু প্রসঙ্গটা আসলো, মানে ঠিক আছে, কোনো সন্দেহ নেই জিন্নাহ সাহেবের কোনো বোনই টিপ পড়েন নাই, কিন্তু আপনি যদি আঁচলটাও দেখেন, মানে স্টিল ছবি তো, কিন্তু দেখা যাচ্ছে তো আচ্ছা, পরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু আমি বলতে চাচ্ছি তার মানে হচ্ছে কতগুলো মার্কা, যেগুলো মার্কা ধরে ধরে গালাগালি করা হয়, কিন্তু নট নেসেসারিলি যে তার মানে এভাবে দেখার কোনো অবকাশ আছে। আপনি 30-এর দশকে কংগ্রেস করতেন এবং মুসলিম লীগ করতেন এমন অনেক নারীদের আপনি একই রকম ফটোগ্রাফ বের করতে পারবেন। এবং সত্যি সত্যি কয়েকদিন আগে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, রাদার বাংলাদেশে যে ধরনের তর্ক চলে তাতে উনি মিসফিট আপনি জানেন যে কী বলছি আমি, তো থাকে না, মানে আপনি বাংলাদেশেই বরং একজন মানে ঘাড় পর্যন্ত চুলালা লোককে আদৌ উপদেষ্টা করা হবে কি না যে আপনি জানেন যেটা। ফলে এগুলো কখনো কখনো এত সব মানে ওই সময়কার হইচইয়ের মধ্যে পড়ে, তাই না? আমি জানি না, আপনি কাজ করতে গিয়েও তো দেখছেন যে যারা এই যে বলছেন যে প্রত্যেকটা মুহূর্তের জন্য একটা অনুভূতির গান লিখে রেখেছেন, হ্যাঁ, তাদেরকে যদি আপনি বলছিলেন একটা খেলা করবেন, তাদেরকে যখন উদাহরণ দিতে বলেন তখন কি তারা দিতে পারেন? আপনি বলেন। মানে আপনি তো এই খেলাটা আমার খেলা হয়নি, আমি জানি না কি ধরনের হতে পারে। আচ্ছা, আপনার অনুভূতি এখন কি হচ্ছে? আপনি কি অনুভূতি? জানি না, মানে আমার অনুভূতি কি, মানে আচ্ছা তাহলে এটা আমরা যেহেতু হাসছি, আপনি রবীন্দ্রনাথের হাস্যোজ্জ্বল কোনো ছবি দেখেছেন? রবীন্দ্রনাথের না, রবীন্দ্রনাথ হাস্যোজ্জ্বল ছবি দেখি নাই। তবে রবীন্দ্রনাথের কণ্ঠে, খুবই বাজে রেকর্ডিং তখন, ওনার কণ্ঠে একটা অদ্ভুত লাস্য ছিল, যেটা আমি তার টেক্সটে পাই। এখন এটা ঠিকই, রবীন্দ্রনাথ আমরা কয়টা ছবি দেখি, আপনি যদি খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথের ছবির চাইতে কিন্তু আপনার স্টিলের চাইতে কিন্তু মুভি বেশি, ইন এ ওয়ে। কারণ দেখা যায় গান্ধীর সাথে একটু কাঁপতে কাঁপতে, মানে এবং প্রত্যেকটা এরকম সাধু না ওই বয়সে, একটু বয়স্ক। ওনার যে ছবিটা তরুণকালের সকলেরই পরিচিত,
ওটা তো একদম বোঝা যায় একটা খুবই গাঢ় স্টুডিও ফটোগ্রাফি, যে এই ভঙ্গিটা। এবং উনি হাসেন না, কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এবং ওইটা যদি চিন্তা করে দেখেন, কাছাকাছি বয়সে নজরুলেরও, যদিও অনেক বছর পরে হওয়ার কথা, তো আমার মনে হয় স্টুডিও ফটোগ্রাফিতে দেখেন হাস্য না থাকা, এটা তো বহু বছরের চলও ছিল। স্টুডিও ফটোগ্রাফিতে ওই সময় কারোর পাবেন না। আমি কথাটা এই কারণেই বললাম যে আমরা যেভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করি সেটার সাথে একটা সম্পর্ক আছে, যে আমরা যে রবীন্দ্রনাথকে চির সিরিয়াস ভাবে নিই, হ্যাঁ, যে আমাদেরকে এই যে একটা আড়ম্বর আমাদের ঠিক মেপে মেপে আমাদের কথা বলতে হবে, তা না হলে গুরু যদি মাইন্ড করেন, যে এই একটা ধারণা কিন্তু তার ছবির থেকেও আসে। আমার মনে হয় যে মানুষের মনে হয় যে এই যে এই ছবিটা রেগে গেল নিশ্চয়ই, যে অথবা এই সাধু একজন। এবং এখানে অবশ্য পশ্চিমা বিশ্বেরও একটা রোল আছে, যে তারা রবীন্দ্রনাথকে এভাবেই দেখেছেন, মিস্টিক হিসেবেই দেখতে চেয়েছেন, ওরিয়েন্টাল জায়গা থেকেই দেখতে চেয়েছেন, যে রবীন্দ্রনাথ তাদের এনলাইটমেন্ট ধারণার সাথে সংযুক্ত হয়ে, হ্যাঁ, তার একটা ইস্ট থেকেই একটা ওরিয়েন্টাল একটা সেন্ট এক্স্যাক্টলি একটা ওরিয়েন্টাল সেন্ট আমরা এসে আমরা হাজির করলাম আপনাদের সাথে। আমরা যা যা বলে আসছি ওরিয়েন্ট নিয়ে, দেখেন সেটারই রূপ, তার সশরীরে তাকে আমরা উপস্থাপন করছি। এবং উনিও ঠিক ওরকম সাধু বেশে, ওরকম রোব পরে, ওরকম দাড়ি, ওরকম মানে ওই বেশটা উনি একদম মিলে গেছেন যে ওই ওরিয়েন্টাল রূপ, এবং তারা তাকে ওভাবেই ব্যবহার করছেন। আমরা যদি গীতাঞ্জলির ব্যাপারটাও দেখি, হ্যাঁ, এগুলো তো প্রত্যেকটাই ওই এনলাইটেনমেন্ট পিরিয়ড নিয়েই, এই মৃত্যু নিয়ে হোক আর জীবন দশা নিয়ে হোক, হ্যাঁ, এগুলো তো ঠিক তাদের ধারণার সাথে যেভাবে যায়, হ্যাঁ, ঠিক ওটার সাথে মিলিয়ে। এবং ইন্টারেস্টিং ওই জিনিসটাই যে আমরা ওই পশ্চিমা হয়ে আবার রবীন্দ্রনাথকে পেয়েছি, হ্যাঁ, রবীন্দ্রনাথকে ডাইরেক্টলি না নিয়ে আমরা যে পশ্চিমা লেন্সের থ্রু দিয়ে আমরা যেভাবে রবীন্দ্রনাথকে দেখিয়েছি বিশ্ব ভ্রমণ করতে, সেই রবীন্দ্রনাথকে আমরা আবার গ্রহণ করেছি। এবং ওই একটা গর্বের সাথে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, যেন উনি বিশ্বকবি না হলে তিনি রবীন্দ্রনাথ ঠিক হতেন না, কারণ সেই বিশ্ব কি রোল রেখেছেন এখানে, মানে ওই একটা জায়গা থেকে যে আমরা যদি তাকে আমাদের রোজকার রবীন্দ্রনাথ মনে করি, যেটা ধরেন অনেকে মধ্যবিত্ত সমাজে করেন। এবং আপনার ওই কথাটার সাথে একটা যোগ দিয়ে বলি যে এই যে রেকর্ডিং স্টুডিও, এখন আমরা যখন কথা বলি যে রবীন্দ্রনাথ কার রবীন্দ্রনাথ, আমরা যদি বলি রবীন্দ্রনাথ মধ্যবিত্তের রবীন্দ্রনাথ, সেটা তো আবার এমন একটা কথা যে এটা ডিসপ্রুভও করা যায় না, হ্যাঁ, কারণ এই যে আপনার রেকর্ডিং এর কারণে হোক, হয়তো মূলত সেই কারণেই যে মধ্যবিত্তের বাইরে তো রবীন্দ্রনাথ আসলে যেতে পারেনি। যে আমরা এমনও লোক চিনি যারা গ্রামগঞ্জে বড় হয়েছেন, তারা কোনোদিন রবীন্দ্রনাথের নাম শুনেনি, এবং এর মধ্যে আছেন উচ্চশিক্ষিত লোকজন। আমার একজন কলিগ বিদেশে হিস্টোরিয়ান, পিএইচডি করা, ভালো জায়গা থেকে, সে আমাকে বলছে যে সে আমেরিকাতে গেছে তার যখন 8-9 বছর বয়স, এবং ওখানে যেও বাঙালি এরিয়াগুলোতে থাকতেন, এবং বাংলাদেশে থাকাকালীন গ্রামে এবং ওখানে যাওয়ার পর এই বাঙালি কমিউনিটিতে সে কোনোদিন রবীন্দ্রনাথের নাম শুনেনি। সে বড় হয়ে গ্র্যাজুয়েট স্কুলে যে হিস্ট্রি পিএইচডি করার সময় সে প্রথম এনকাউন্টার করে রবীন্দ্রনাথকে। এই যে একটা ব্যাপার, এবং না আমি প্রথম 3 দিন আমার এই কথাটা শোনার পর আমি প্রসেসই করতে পারিনি যে এটা কি ব্যাপার, এটা কি হলো, হ্যাঁ। এবং এই যে বৈষম্য, আমরা এই যে ঢাকায় শৈশব ছিল ঢাকাতে না, গ্রামে, হ্যাঁ, যে এই যে আমরা ঢাকার মধ্যবিত্ত পরিবার এবং গ্রামাঞ্চলের একটা পরিবারের মধ্যে ব্যবধান যে এতটা, এটা ভেবেই আমি আসলে কুলকিনারা পাইনি অনেক কয়েকদিন। তারপর আমি ভাবলাম যে তাহলে এখানে তো আমাদের ওই প্রশ্নটা তাহলে থেকেই যায় যে আমরা এক অর্থে রবীন্দ্রনাথের গান আমাদের জাতীয় সঙ্গীত, আমরা মনে করি যে আমাদের বাঙালি সত্তা রবীন্দ্রনাথের উপর নির্ভরশীল, কিন্তু অন্যদিকে কেউ মনে করে না, মানে আমরা বলছি যে জাতিগতভাবে, যে একটা ন্যাশনালিস্ট জায়গা থেকে, যে সাংস্কৃতিক জাতীয় সংস্কৃতির জায়গা থেকে, যে আমাদের সরকারি জায়গা থেকে ধরেন, যে আমরা বলতে ওই জায়গা থেকে, যে টপ ডাউন আকারে, বটম আপ আকারে না, যে কিন্তু এটাই ব্যবধানটা, যে টপ ডাউন আকারে আমরা দেখি যে রবীন্দ্রনাথ
হচ্ছে আমাদের বাঙালি সত্তার খোরক, এবং বটম আপ জায়গায় দেখতে গিয়ে দেখি রবীন্দ্রনাথ নাই। এরকম এলাকায় আমরা ঢাকার মধ্যবিত্ত গণ্ডির বাইরে গেলেই আমরা রবীন্দ্রনাথকে খুব একটা পাই না। টুকটাকি আমার সোনার বাংলার বাইরে হ্যাঁ সেটা আমরা পাচ্ছি না। তো এইখানে যে ব্যবধানটা, সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? একটা তো হলো যে আপনার এক্সপ্লেনেশন, মানে যদি এইভাবে দেখে এইচএমভি, মানে ভালো লাগছে যে আপনি মানে প্রশ্ন করাতে অন্তত খোরাক পাচ্ছে যে কি বলা যায়। আমার মনে হয় যে প্রথম বিষয় হচ্ছে যে আইকন কীভাবে ন্যাশনাল আইকন তৈরি হয়, তাতে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এটা একটা মজা করে একটা জিনিস বলি। আমি দু এক বছর জাপানে ছিলাম একটা ডিগ্রি করার জন্য। তো আমি জাপানে এক বর্ণ জানতাম না। তো একবার ওখানে হোমস্টে আছে, এক লোক ওখানে নেয় আর কি, খুব সংক্ষেপে বলতে ইউনিভার্সিটি থেকে ওরা আগে বলে নেয় যে আমার বাসাতে মেহমান থাকবে ছুটিতে। তো ওরা খুব পছন্দ করে বাইরের মেহমান রাখতে, এরকম একটা কালচার আছে অনেকে। তো ওরকম একজন লোক এসছেন, মানে আমার নাম দেওয়া ছিল, আমিও যেতে চাই মেহমান হিসেবে ছুটিতে 3 দিনের, আর উনিও নিতে চান। তো যে লোকটা নিতে এসে তার নাম মুরাকামি। এখন যা হয়, এখন ক্যাজুয়ালি লোকজন প্রশ্ন করেছে আচ্ছা স্বাধীন সেনকে অপর্ণা সেনের কিছু হয়? তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যেটা এই প্রশ্নটার ভিতরে একটা নেভিটি আছে, এবং এই প্রশ্নটা হয়তো কমিক্যাল পর্যন্ত ঠিক আছে, তাই না? তাই না, ইমরান খান আর চেঙ্গিস খানকে একসাথে করার মতো। তো ওইখানে মুরাকামিকে দেখে আমি তার মধ্যে তো ইংরেজি বলা খুব কঠিন, আমি জাপানি বলতে পারি না, উনি ইংরেজি বলতে ধস্তাধস্তি করতে হয়, ফলে আমাদের কনভারসেশন এমনিতেই কঠিন ছিল। তার মধ্যে আমি অনেক আচর পাচর করে তাকে বললাম যে আমি একটা মুরাকামিকে চিনি। এখন উনি খুবই যত্নবান লোক, মানে একদম হৃদয়বান একজন হোস্ট। উনি যে চেনেন না এই বিপর্যয় হলো। এখন ভাষা যদি একটা প্রসঙ্গ হয়, এরপরে এক গাড়িতে আছি, এরপরে আমি তো তখন ধরেন এই প্রসঙ্গ তুলবার জন্য নিজেকে অভিশংসন করা শুরু করেছি যে কেন এটা বলতে গেলাম, আমাদের ভাষারই বাউন্ডারি। এবং উনি কিছুতেই ওটা যে হাতড়াচ্ছেন না, এরকম তো কিছু সময় বাসায় গিয়ে উনি বুঝলাম জাপানি ভাষা, ওনার 8-এ পড়া মেয়েকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমাদের দেশে কোনো মুরাকামি আছে, এরকম কি জানিস? আমি বুঝলাম আমাকে ভঙ্গিতে, আমি তো জাপানি বুঝি না, মেয়েও মাথা নিয়েছে। এখন কোনো এক কারণে খুবই সঙ্গত, মেয়েটা যে একটা 8-এ পড়ে, মেয়েটা আন্দাজ করা যায় জাপানের যেহেতু প্রায় ইকুয়াল এডুকেশনাল সিস্টেম তো আন্দাজ করা যায়। কিন্তু ক্লাস 8 পর্যন্ত মুরাকামি যদি না থেকে থাকেন, তাহলে জাপানি সরকারকে কোনো দোষ দেওয়া যায় না। এবং ওই মেয়ে যদি কোনো কারণে নিউজিল্যান্ড হয়ে আপনি এখন যেটা হবে, ওর আর উপায় থাকবে না নিউজিল্যান্ডে গেলে মুরাকামিকে নাচে না। কিন্তু কোনো কারণে ও যদি ভাষা, সাহিত্য, আর্কিওলজি জাপানি ভাষায় পড়তে থাকে, বিশ্ব ঘুরে তারপরে এসে, আমি বলছি তাতেও কিন্তু আমরা বলছি রবীন্দ্রনাথের থেকে কম করে হলো 60 বছর পরে তারকা, আন্তর্জাতিক তারকা হয় একটা লোকের কথা। হ্যাঁ, মুরাকামি তাই। এবং 60 বছর আগের যে মানে ওটার তো একটা আউটলেটটাই খুব আলাদা ছিল, টেকনোলজিক্যাল আউটলেটটা। এখন যেভাবেই দেখি না কেন, বাংলা ভাষীদের ভেতরে প্রথম আন্তর্জাতিকীকৃত পার্সোনালিটি হচ্ছে রবীন্দ্রনাথ। এখন এইটার যে গৌরব, এটার যে আমি আবার বলবো এটার যে কাঠামোগত ঈর্ষাও থাকতে পারে। এটা তো শুধু উনি বলে না, মানে কোন ওয়ালিউল্লাহ সাহেবকে নিয়ে আপনি আলাপ শুরু করেন না, আপনি 3 জনের আলাপ সারতে পারবেন, 4র্থ জনের তিনি এই করছেন ওই করছেন, মানে তার মানে ওভারঅল যে কাঠামোগত যে আপনার ঈর্ষা, পরায়ণতা, সেটা তো উড়িয়ে দেওয়া যায় না আলোচনাতে। তাহলে এখানে কি শিক্ষা ব্যবস্থার একটা জায়গা আছে? মারাত্মক, আমাকে যদি জিজ্ঞাসা করেন মারাত্মক। কারণ কাউকে চেন, আমি তো রবীন্দ্রনাথ পন্থে এসে, আমাদের 40-এ এসে রবীন্দ্রনাথ পন্থে এসে মৃত্যু, যারা কিনা ওই অর্থে ধর্মগ্রন্থে মৃত্যু সংক্রান্ত ব্যাখ্যা কম পড়েছি, যারা কম পড়েছি বা কম মেনেছি, মৃত্যু বুঝবার জন্য রবীন্দ্রনাথের 40 পর্যন্ত আসতে হবে কেন? বাচ্চাদের তো 6-7 বছরে জানতে পারা উচিত যেতে উনি মারা যাবেন। ফলে পেডাগজির কথা যদি বলেন আমাকে নাবিন, আমি মহাবিরক্ত একটা লোক যে শিক্ষা ব্যবস্থাতে থাকা। এবং সত্যি সত্যি রবীন্দ্রনাথ বলে না শুধু, মানে এই অঞ্চলে রবীন্দ্রনাথ একটা লেন্স, একদম যে আমরা একটা মার্কার যেভাবে আমরা দেখি যে রবীন্দ্রনাথের নাম যদি শুনে না থাকে, তার মানে আরো কত কিছু জানে না। সত্যজিৎ রায় কেন হয়? দেখেন এত পার্থক্য, এত বয়স মানে এতগুলো বছর পরে আসা সত্ত্বেও ফিল্মের ক্ষেত্রে কিন্তু সত্যজিৎ রায় কেন হয়? কারণটা কি হতে পারে? আমার এখানে মেরিট লিস্ট করতে আপনি বা আমি বসি নাই, কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে, এমনকি বাংলা ভাষার ছায়াছবির ক্ষেত্রেও 3-4-5 জন ছায়াছবিকার, তপন সিনহার ছবি আরও কানেক্টিং। আমি তো আবারও বলছি মেরিট লিস্ট করছি না, কিন্তু সত্যজিৎ রায় যে লেন্সে বা যে অ্যাসিড টেস্টে, লিটমাস টেস্টে পাশ করেছেন, সেটা হচ্ছে যে উনি আসলে যে কোনো অর্থে এখানকার ফিল্ম মেকারদের ভিতরে প্রথম আন্তর্জাতিকীকৃত পার্সোনালিটি। এখন এটা তো এই অর্জনটাকে, যেমন আমি অন্তত এই অর্জনটাকে নিয়ে আধিক্ষেতা করবার পক্ষে না, কিন্তু ওটা বিস্তৃত হওয়ারও পক্ষে না। যে লোকটাকে প্যারিসে চেনে, এটা তো আপনি ধরেন, মানে আমরা যদি গৌণ করি তাতে সুবিধাটা কি? তো
রবীন্দ্রনাথকে তখন লন্ডনে চেনে, মানে ইংল্যান্ডের এবং ইউরোপের অন্যান্য কবিরা চেনেন, এবং গীতাঞ্জলি অনুবাদ হওয়ার পর থেকে তাকে আসলে একাধিক জায়গা থেকে লোকজন চেনে। তার যে সকল বন্ধুত্বের গল্প করা হয় সবই কিন্তু পোস্ট গীতাঞ্জলি, মানে ট্রান্সলেশনের গল্প। তার মানে আমরা কিন্তু একটা বুড়া রবীন্দ্রনাথকেই আসলে আন্তর্জাতিকভাবে মার্কেটেড হতে দেখি। সাধু রবীন্দ্রনাথই হচ্ছে আন্তর্জাতিক। দাড়ি রাখা তো ধরেন এমনিতেও ধরেন, মানে আপনাদের নাই বুঝবেন না, দাড়ি কাটা খুব ঝামেলার কাজ, বুঝছেন? তো আমার ধারণা অধিকাংশ লোকই, মানে একদম ধর্মীয় কারণ বাদ দিলে অধিকাংশ লোকই দাড়ি রাখা শুরু করেন কাটার ঝামেলা থেকে। তো এখন তারপরে আমার ধারণা ওই পোশাকটা যেটা পরেছে ওটাও দেখেন খুবই, ওনার যে কারণেই থাকুক না কেন, আমরা যে অর্থে আরোপ করি না কেন, এটা সুবিধাজনক পোশাক, মশারির মতো ঢুকে ফেললেই হয়, মানে এটা তো কনভিনিয়েন্স ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি কোনো কিছু বদল না করে ঢুকে পড়েন তার ভিতরে। আমার ধারণা এই পোশাকটা, আমার এও ধারণা যে দুষ্টমির বাইরে এই পোশাকটা উনি যেহেতু যতটা নড়াচড়াও করতেন, আমি প্রায় নিশ্চিত যে এরকম লোক ইতিহাসও পাওয়া যাবে, এই পোশাকটা সম্ভবত তার অপেক্ষাকৃত শীতের অঞ্চলেও মানে প্রায়শই একটা ওভারকোট হিসেবে কাজ করতো, এবং ওই অভ্যাসে উনি নিশ্চয়ই আরাম পেয়েছেন ওটা পরে। পরে ওটা একটা দেশি সংস্করণ বানিয়েছেন, পাতলা কাপড় কিন্তু পরের দিকে পাবেন আপনি ছবিতে, সাদা যেটা। তো ফলে মানে গান্ধীও তো, মানে দেখেন গান্ধীর পোশাক নিয়ে আলোচনা হয় যে কারণে, সেই কারণটা কিন্তু একই রকম, কিন্তু মানে একজন আপনার পোশাক স্বল্পতার কারণে মানে মকড বা আরেকজন হয়তো মানে কনভিনিয়েন্সের কারণে একটা জিনিস মাথা গলিয়ে নিল। দুজনে তো খুব ইন্টারেস্টিং মানে রাস্তা নিয়েছেন। সেখানেই রাজনীতি, কোন রবীন্দ্রনাথকে আমরা নিলাম, না কোন রবীন্দ্রনাথকে বহির্বিশ্ব নিল, কোন রবীন্দ্রনাথকে ভারত নিল। এই যে যেমন ভারতীয়রা রবীন্দ্রনাথকে ন্যাশনালিস্ট বলে, এটা তো মানে এক অর্থে এটা তো মানে খুবই, হ্যাঁ মিথ্যাচার। হ্যাঁ, উনি তো নিজে কোনোদিন নিজেকে ন্যাশনালিস্ট বলেন নাই, ইন্টারন্যাশনালিস্ট বলেছেন। এবং আমরাও ঠিক একই কায়দায় ন্যাশনালিস্ট রবীন্দ্রনাথকে খুঁজে বেড়াই, কিন্তু রবীন্দ্রনাথ তো কখনোই ন্যাশনালিস্ট ছিলেন না। শুধু না, প্রথমত লক্ষ্য করে থাকেন আধুনিক রাষ্ট্র নিয়ে ওনার, আমি এইটা বলতে রাজি না যে বোধ বুদ্ধি কম ছিল, এগুলো অনেকে ঢাকাতে পরিচিত, এটা জানতেন না, এটা বুঝতেন না, দিয়ে রায় দিয়ে দেওয়া। আমার মনে হয় যে উনি এনগেজ ছিলেন, উনি সাংস্কৃতিক লোকেশন, যেহেতু আমরা এই ভাষার সাথে মানে সাংস্কৃতিক লোকেশনে যত চিন্তিত, সেটা তার লেখা ধরেই বলা যায়, তত কিন্তু আসলে পলিটিক্যাল ওই অর্থে রাষ্ট্র পরিচালন নিয়ে অত তার প্রবন্ধত জিনিস পাওয়া যায় না। সেইটা যা যেহেতু পাওয়া যায়, এটা এক ধরনের, যেটা আমাদের মানে স্টুডিওর বাইরে আলাপিত, যে তার নাটকে বরং পাওয়া যায়, তার রাজ্য দর্শন নাটক অনেক স্ট্রং, স্পষ্ট। কিন্তু প্রবন্ধে উনি ইনস্টিটিউশন নিয়ে কিছু আলাপ আলোচনা করেছেন। তো ওভারঅল আমরা যখন জাতীয়তাবাদের প্রজেক্টের কাউকে বানাই, সেটা রবীন্দ্রনাথ হোক আর নজরুল হোক, তখন তো আসলে বানাই দেখেন খেয়াল করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন স্বাধীন হওয়া রাষ্ট্র, তার সামরিক আকাঙ্ক্ষা, তার যে আপনার মানে বিশ্বব্রহ্মাণ্ডে অন্যদের প্রতি যে ঘৃণা উৎপাদন সামর্থ্য, এগুলো সমেত তো আমরা লেন্সটা ব্যবহার করি। তো এইখানে রবীন্দ্রনাথ হন আর নজরুল হন, সেই কাজেই তাদেরকে অবিচার, মানে নজরুল তো 43 সালে তার জবানি বন্ধ হয়ে গেছে, মানে যে সময় জাতীয়তাবাদের এই লেন্সটা তৈরি হয়, পার্টিকুলারলি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড, এই লেন্সে তো নজরুল তো নির্বাক, আর রবীন্দ্রনাথ তো ততদিনে ভূত মরে, মানে 41-এ যে লোকটা মারা গেছে তাকে আপনি 70 অনওয়ার্ডস খানিকটা মূলত ওই যে আপনার মানে, তাও কিন্তু আপনারা দেখেন খেয়াল করে, সাম্রাজ্যবাদ বিরোধী যে আফ্রিকান জাতীয়তাবাদ, সেই লেন্সও না। রবীন্দ্রনাথের এই নাটকের যে উত্তর, আমি সবসময় উদাহরণ দিই ওইটার কথা, মুক্তধারার যে উত্তরকূটের যে অন্যের প্রতি ঘৃণাবশত যে জাতীয়তাবাদ, মানে জাতীয়তাবাদের তো নিশ্চয়ই রকম ফের আছে, এটাও কিন্তু কমন, লোয়েস্ট কমন ডিনোমিনেটর। এখন আমি জানি না, এমনিতে আপনার মুক্তধারা মনে পড়ছে তো, ওই যে গুরু করে কি, মানে কমিক্যালটা সবাই মজা লাগতে পারে, ওই গাছতলে গুরু বসে কতগুলো বাচ্চাকে নিয়ে, বাচ্চারা হচ্ছে নাম তার মতো মুখস্থ বলে, তো বলে প্রথমে বলে যে জয়, বাচ্চারা জয়, শ্রী 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 শ্রী, এখন 5 বার শ্রী বলতে হয়, বাচ্চারা 3 বারই থেমে গেছে, তো গুরুমা মুখস্থ করে বল 5 বার। আচ্ছা, রবীন্দ্রনাথ একেবারেই তার ছবি, তার কাল্টের যারা ভক্ত তারা তাকে যেরকম একটা গুরুগম্ভীর লোক হিসেবে উপস্থাপন করে, রবীন্দ্রনাথের টেক্সটে ঢুকতে পারে তারা চাইলে, এবং তিনি খুবই রসিক লোক ছিলেন, এবং উনি গদ্যেও, এটা তো ধরেন ফিকশনের কথা বলছি। তারপরে শিক্ষার্থীরা মুখস্থ মতো বলতে থাকে শ্রী 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 উত্তরকূটাধিপতির জয়, বাচ্চারা তো এত বড় সিলেবাল বলতে পারে না, উত্তরকূটা আর ধিপতি আলাদা করে। মূল বিষয় হচ্ছে ওখানে উনি যেটা এডুকেট করেন ওই নাটকে, ছোট নাটক, উনি করেন কি, পাশের রাষ্ট্র শিবতরাই, ওরা যে নিকৃষ্ট, ওরা যে ওদের নাক ছোটো, এবং সত্যি সত্যি এরকমভাবে দেখায়, নাকের মাপ দেখায়, মানে আমি কল্পনা করতে পারি, আমি যেহেতু পড়েছি প্রি ভিজুয়াল যুগে। তো বলতে চাইলাম যে এই যে আপনার ঘৃণাময় যে মানে শিবতরাইয়ের ঘৃণা ছাড়া উত্তরকূটের রাজত্ববোধের কোনো আইডেন্টিটির কোনো
ইয়ে নেই। এই যে নতুন আইডেন্টিটি পলিটিক্সের যে ডাইনামিক্স সমেত নতুন বলছি, কারণ হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ব্যাপ্তি ছাড়া, মানে আপনার তো একটা পোস্টার লিখতেও তো ঝামেলা লাগে, অমুকের চামড়া তুলে নেবো আমরা, এটা তো লিখতে হয় তো কোথাও না কোথাও। তো এটা তো সম্ভবত বেড়ে গেছে তো নতুন নতুন প্রযুক্তিতে। তো এইখানে এসে যে জাতীয়তাবাদ ধরেন অন্যের নিগ্রহ এবং মানে সংহারের উপর দাঁড়ানো, সেইটাকে যখন আপনার রবীন্দ্রনাথ কিংবা কদিন পরে যার জন্মদিন নজরুল ইসলাম, যিনি এই সকল অনুভূতি আসার আগে নিজে নির্বাক হয়ে গেছেন খুব তার তরুণ বয়সে, তাদেরকে যখন তার উপরে বসানো হয়, তখন তো এটা আসলে আমরা ইন্টেলেকচুয়ালি তো এটা অসৎ কাজ। মানে আপনি তো এই হিংস্রতামূলক অন্য জাতির নিগ্রহমূলক চর্চার সাথে তো এদের কাজকর্ম জড়িত না, কোনোভাবে নতুন অর্থ সেগুলোর মধ্যে করা হয়। ফলে আমার মনেই হয় যে প্রথমত উনি জাতীয়তাবাদী ছিলেন না, যেটা আপনি বললেন, এবং সেটা তো বটেই, কিন্তু অন্য একটা দিকও আছে যে এই মুহূর্তের অনুভূতির যে স্ট্রাকচারগুলো রাষ্ট্রীয়ভাবে চর্চিত হয় এবং রাষ্ট্র সমাজে আলোচিত হয়, সেগুলোর যে কম্পোনেন্টসগুলো, সেগুলোর যে প্রপঞ্চ, সেই প্রপঞ্চে তো এদেরকে ঢোকানো যায় না। এটা লালনকে সেকুলার বলার মতো, মানে সেকুলারিজম অভ্যুদয়ের আগে লোকটা মারাই গেছেন, তো আর যাই হোক উনি তো এটা হতে পারেন না। আপনি কতগুলো দোতনা খুঁজে পেতে পারেন, সিগনিফায়ার কাছাকাছি পেতে পারেন, তাই তো? মানে এইখানে আমার মনে হয় যে রাষ্ট্রীয় আপনার মানে প্রোপাগান্ডা, এগুলো আসলে এই প্রোপাগান্ডাগুলো খুব মারাত্মক আর কি। তখন এখানে যেটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে আমরা যখন তাদের ধর্ম পরিচয়কে সামনে আনি, তখন তো আমরা সেই ইনজাস্টিসই করে যাচ্ছি না। যে এখন এটা ভাবার বিষয় হচ্ছে যে আমরা তাদেরকে কেন আনি, কারণ তারা এই যে যেটা বলেন বড় ফিগার, আইকন, এখন তাদেরকে যদি আমরা দলে নিতে পারি, আমরা বলতে পারি তারাও আমাদের মতো ঘৃণার অংশীদার, তারাও আমাদের মতো এইভাবেই ঘৃণা করেন, এভাবে এক ধরনের বিভাজন যে সৃষ্টি করে যে রবীন্দ্র নজরুল, এবং সেটার সাথে আমরা ম্যাপ করতে পারি, হ্যাঁ, যে এক ধরনের রাজনৈতিক মতাদর্শ, হ্যাঁ, আমরা ম্যাপ করতে পারি, বা হেট্রেড, মোর ইম্পর্টেন্টলি কোনটা যতটা না মতাদর্শ তার থেকে বেশি হেট্রেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হেট্রেডের মতাদর্শ, কারণ দুটোই তাই কিন্তু, হ্যাঁ, যে অন্য একটা গোষ্ঠীকে ধর্ম ছুতা ধরে বা কোনো একটা, যে এভাবে যে দাওয়া নেওয়ার একটা ব্যাপার আছে। এবং এখানে কিন্তু আমরাও যারা শিক্ষকতা করি বা গবেষণা করি, আমাদেরও কিন্তু একটা রোল আছে। আমাদের মধ্যেই আমরা দেখি যে এইভাবে কোট অ্যান্ড কোট একাডেমিক কাজ বেরিয়ে আসে, যে এই যে আমরা এই লেখাগুলোর মধ্যে দেখি রবীন্দ্রনাথ আসলে ধর্মবিদ্বেষী বা মুসলমান বিদ্বেষী বা এরকম, যে অথবা আমরা বলে বসি যে রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি হোক চাননি, এই যে এই ধরনের কথাগুলো, এগুলো যে খুব পরিকল্পিত এক অর্থে এবং ভুল আরেক অর্থে, যে এখানে তো এরকম কোনো প্রমাণ আমরা আসলে দেখি না। এবং কিন্তু আবার ক্রিয়েটিভ লেখার ব্যাপারটাও কিন্তু সেটা, যে উনি লিখেছেন ওনার পরিবেশে, উনি লিখেছেন উনি যে সময়ে ছিলেন তার একটা সময়ের একটা ছাপ থাকবে, উনি একজন জমিদারি পরিবারের ছেলে, সেটারও একটা ছাপ থাকবে। এখানে যদি আমরা ক্লাস পলিটিক্সের কথা বলি, এখানে আসলে আলাদাভাবে যে বলারও কিছু নাই, যে আলাদা করে বলার কিছু না, এটা মানে এটা তো এই অবভিয়াস থাকবেই তো। হ্যাঁ, এখন তিনি জমিদারের ছেলে, তিনি লিখছেন, হ্যাঁ, সেটার একটা প্রভাব পড়বে না, সেটা পড়বে। এটা আমরা যারা পড়ছি আমরা এটা দেখে নিব, হ্যাঁ, যে কিভাবে তিনি সেগুলো উতরাতে পেরেছেন বা পারেন নাই। হ্যাঁ, যে যেমন আমরা রবীন্দ্রনাথের বাউলঙ্গের গান যখন দেখি শুনি, সেখানে কিন্তু আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে হয়, যে কারণ সেগুলো আমি দেখি এভাবে, যে তার চেষ্টা কিভাবে তার শহুরে অথবা জমিদারি পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারে, এখানে উনি বেরিয়ে আসতে পারেন কিনা সেটার একটা নিজের কাছেই পরীক্ষা দেওয়া। হ্যাঁ, যে আমি এই যে গ্রাম বাংলায় একটু ঘুরে বেরিয়ে দেখি, হ্যাঁ, আমি এই বাউল সঙ্গীতকে গ্রহণ করতে পারি কিনা, নিতে পারি কিনা, কীভাবে সেটার প্রকাশ ঘটে। এবং আমরা তার পূর্ববঙ্গে লেখা গানগুলোর দিকে তাকালে আমরা বুঝি যে সেখানে একটা চেষ্টা, যে শুধু যাওয়া আসা, স্রোতে ভাষা, কৃষি ক্ষেত্রে থাকবার যে সম্পর্ক, মানে দেখবার, উনি নিজে কৃষি কাজ করেন না, কিন্তু এসছেন এই অঞ্চলে যতবার ঘুরেছেন ততবারই তিনি আসলে জমি জমার ওই সম্পর্কগুলো, যেহেতু এটা আপনার এক্সপার্টিস এলাকা, সাহস দিলে বলি, সেগুলো দেখেন, যদি খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথের মিউজিক্যাল প্রেফারেন্স খুব ইন্টারেস্টিং। মানে বাউলদের দর্শন টর্শন এগুলোর ভিতরে ঢুকতে চাইলে তো সবই ইন দ্য হাইন্ডসাইট সব আলোচনা করা যায়,
কিন্তু ওটার মধ্যে না ঢুকে যদি বলি, সুরের ক্ষেত্রে যদি বলেন, দেখেন এটা কিন্তু নতুন না। স্কটল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, উনি যখন সুর ধরেছেন, যেটা আমরা বাংলায় বলি মিড, উনি কিন্তু মিডাশ্রয়ী সুরের প্রতি তার দুর্বলতা, যেটা এটা দেখার জন্য কোনো পক্ষান্তরে নজরুলের ক্ষেত্রে আপনি দেখেন শার্পলি পর্দায় আসা যাওয়া করা, ফলে কোনো বিস্ময় না যে উনি পার্সিয়ান ক্লাসিক্যালের প্রতি বা কাওয়ালির প্রতি কিংবা কীর্তনের প্রতি। এখন মিউজিকেরও তো প্রত্যেকের তো ফ্যাসিনেশন থাকে কতগুলো, ক্রিকেটারের প্রতি শর্টের ফ্যাসিনেশন থাকে, কে কোনটা করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথের যেখানে যে একটা রিফ্লেকশনের একটা জায়গা আছে, সেলফ রিফ্লেকশনের একটা জায়গা আছে, অন্তত যে বয়সে তিনি বাউলাঙ্গে গান লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে যেমন ওই কারণে গানটার কথা মনে করা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, ওই যে আধখানি ভালোবাসা, শুধু আধখানি ভালোবাসা, যে সর্বশেষে এসে এখানে যে একটা টেনশন আছে, হ্যাঁ, যে আমি যে এই জায়গাটাতে এসছি, হ্যাঁ, এখানে আমি কিভাবে মিশি, এখানে আমি পুরোপুরিটা বিলীন করে দিয়ে মিশবো, আমি কি পুরোটা নিতে পারবো, নাকি এটা আধখানে থেকে যাবে, আধখানি ভাষা, আধখানি চলা, তাই না? যে এখানে যে আমরা কথাগুলো পাই, সেখানেই কিন্তু আমরা পাই রবীন্দ্রনাথের বিচিত্র চিন্তার একটা এক্সাম্পল। আমি যেমন এটাও মনে করি যে সম্ভবত আপনার দ্বিমত হবে না, যে উনি খুব মানে কিছু লোক থাকে না, উনি খুব অল্প বয়স থেকেই মৃত্যুর ব্যাপারে তার ছিল, হ্যাঁ, তার দেখেন শিশু ভোলানাথেও পর্যন্ত অ্যাপারেন্টলি ওটা শিশুদের কবিতা হওয়ার কথা, তাই পড়েনও তাই, যে মৃত্যুর কথাটা একটু পজ করেন, আমি কারণ এই কথাটা একটু শেষ করি, কারণ এই কথাটা আমি বললাম ওই অর্থে যে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে ব্যবহার করি আজকে এই ঘৃণার একটা রাজনীতির মধ্য দিয়ে, না, কিন্তু আমরা এখন রবীন্দ্রনাথকে যদি আমরা পূর্ববঙ্গের রবীন্দ্রনাথকে দেখি এবং রবীন্দ্রনাথের যে চেষ্টা এই দিককার মানুষকে বোঝা জানা, সেখানে তো একটা মানে কন্ট্রাডিকশন আছে, কিন্তু সেটা ঠিক সেটাও না, কিন্তু কারণ এখানে আমি আবার শেষে এসে নিজেদেরকেই দোষটা দিতে চাচ্ছি, হ্যাঁ, যে আমরা যখন রবীন্দ্রনাথকে এরকম এক চোখে দেখি, আমরা যখন কি করছি, যে আমরা রবীন্দ্রনাথ তার বাউল অঙ্গের গানে, এই কারণে আমি বলছি যে এটা গুরুত্বপূর্ণ, যে যেখানে বাউল সুরের ঢঙে তিনি রচনা করে গেছেন, আমরা যখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে বা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের থেকে বাউল অঙ্গের গান শুনি, সেখানে কিন্তু আমরা ঠিক কলকাতার রবীন্দ্রনাথকেই পাই, হ্যাঁ, যে ওই গায়কই কেমন হবে সেটা রবীন্দ্রনাথ বলে গেছেন কিনা সেভাবে ডিরেক্টলি বলে জানি তার নোটেশনের বাইরে, তবে এখানে একটা গায়কের প্রশ্ন থেকে যায়, যে আমরা বাউল অঙ্গের গান কিভাবে গাইব, কোট আনকোট রবীন্দ্রসঙ্গীতের মতো, নাকি আমরা বাউলদের মতো গাইবো, তাই না? আমরা কিন্তু বাউলদের মতো গাই না, হ্যাঁ, বাউল অঙ্গের গান হলে ওই রবীন্দ্রসঙ্গীত কোট আনকোটের মতো হতে হবে। কোট আনকোট বললাম এই কারণে, রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাওয়া হবে সেটারই কিবা কোনো ব্যাকরণ আছে, গায়কের জায়গা থেকে, মানে নোটেশনের জায়গা থেকে আছে, কিন্তু শান্তিনিকেতনে তো আপনার এই তর্ক আছে, এক্স্যাক্টলি, এবং সেই তর্কটা যে আমরা এখানে নিয়ে এসেছি, যে একটা স্পেসিফিক ভাবেই গাইতে হবে, যেখানে রবীন্দ্রনাথ কিন্তু নিজে লিখে গেছেন যে এখানে আমরা যদি সঙ্গীত, সুর এবং ভাবের কথা বলি, ভাবের জায়গাটা কিন্তু বড় প্রধান। উনি কিন্তু মনে করেন তার গানেও যে ভাব প্রধান গান তার, এবং উনি ওই একটা দিন দেখতে চান যখন একজন তার গান শুনে বলবেন, বাহ কি ভাব, কি কথা, কি সুর না, কি ভাব। এই যে উপলব্ধির জায়গাটা, এই কারণে আমি এই কথাটা বলছি যে এই যে আবার ওই সংযুক্ত করতে ওই কথাটা, যে প্রতিটা অনুভূতির জন্য গান আছে কিনা, হ্যাঁ, কারণ এখানে আমরা রবীন্দ্রনাথকে পাই, উনি কিন্তু আসলেই চেষ্টা করে গেছেন এই ভাবের জগতে থাকতে, মানুষের মনকে বুঝতে, সেই পূর্ববঙ্গে হোক বা না, বা মাটিতে হোক বা না। এবং ওই জায়গাতেও আমাদের বলতে হয় যে মৃত্যুর সাথে একটা সংযুক্ত, যে মাটির রবীন্দ্রনাথ আমরা পাই কিনা, মাটির রবীন্দ্রনাথ কি আমরা আবারও পূর্ববঙ্গেই পাই। খুব ইন্টারেস্টিং। প্রথম বিষয় হচ্ছে, আমি অত নিশ্চিত না যে 1905-এর ওই বঙ্গভঙ্গ ছাড়া, অত নিশ্চিত না মানে আমি ওনার লেখালেখিতেও নিশ্চিত না যে আসলে আমাদের মাথায় বাংলা যতটা বিভাজিত, অতটা বিভাজিত পর্যন্ত কাল তিনি 1941 পর্যন্ত কাটিয়েছিলেন কিনা। এবং এতে কোনো সন্দেহ নেই যে নতুন শ্রেণীর বিকাশ, ঢাকা শহরের মানুষজনের রবীন্দ্রনাথকে যদি কোনো কারণে কলকাতা কেন্দ্রিক এলিটিস্ট মনে হয়, এই সকল অনুভূতিকে এক্সট্রাঅর্ডিনারি গুরুত্ব দিয়েও আমি প্রায় নিশ্চিত যে ওর যে লেখার যে কার্টোগ্রাফি, যদি এভাবে বলি, এই কার্টোগ্রাফিতে আসলে দেশ বিভাগ
এই পরিমাণ শার্প না যে পরিমাণ শার্প 47-এর পরে লোকজন তার উপর আরোপ করে, এটা এবং এটা সত্যি সত্যি বলতে গেলে নজরুলের লেখাতে পর্যন্ত নাই, মানে নজরুলের লেখাতে আপনি দুই বঙ্গের, কিন্তু রবীন্দ্রনাথের জন্য আরেকটা জায়গা আছে যেটা যেহেতু জমিদারির কারণে, সেটা তো শার্পনেস যেটা সেই কারণে আসে এখন, কিন্তু ওটাই আবার গভর্নেন্সের একটা অংশ, যে সেটা রবীন্দ্রনাথ তো আসলে তার জমিদারি ইন্টারেস্টের কারণে এই পজিশনটা নিয়েছে, কোনো সন্দেহ নেই, এটা একটা দিক, এটা দেখে। কিন্তু দেখেন নজরুল তো জমিদারি ছিল না, নজরুলের যখন এখানে সমাধি করা হয়, যেটা প্রায় একদম ধামাচাপা দেওয়া একটা অংশ, তার পুরো পরিবার তাকে কলকাতা নিয়ে যেতে চায়, যেটা আনটোল্ড একটা ব্যাপার, যেটা শেষমেশ একটা পলিটিক্যাল প্রজেক্টের অংশ হিসেবে তার মৃতদেহ গেল না, মানে এটা কিন্তু কোনো পরিবারের আগ্রহ রক্ষা করা হয়নি, তার পরিবার কলকাতা কেন্দ্রিক, অজমিদার হওয়া সত্ত্বেও। তাহলে এগুলো উনি বাংলাদেশে যখন এসেছেন বেড়াতে এসেছিলেন নজরুল না, এবং উনি বেড়াতে এসেছিলেন, ওনার মারা যাওয়ার পরে, এটা মানে যারা জানার তারা জানেন, ওর পরিবার তো চেয়েছিলেন ওকে মৃতদেহ নিয়ে যেতে, এটা তো পরে তখনকার বাংলাদেশের মানে 75 পরবর্তী রাজনৈতিক প্রকল্পের অংশ হয়ে পড়েন। এখন এটা বিপজ্জনক কথা হতে পারে, কিন্তু আপনি আমি তো হই হই করলে তার যা ঘটেছে ওদের পরিবার তারা বদলে যাচ্ছে না, এবং ওদের পরিবারটা গুরুত্বপূর্ণ, নজরুলের পরিবারটা গুরুত্বপূর্ণ, সে এখনও কলকাতা কেন্দ্রিক। তো বিষয়টা হলো যে এখন অতুল প্রসাদকে তো আপনি নিশ্চয়ই লখনৌ মারা যাওয়ার পরে টেনে আপনি মেদিনীপুরে নিয়ে আসবেন না, ব্যাপারগুলো তো এরকম। তো ওইখানে আমার মনে হয় যে অন্যদের অ্যানালিসিসগুলো খুব বিষয়ে দাঁড়ায়, কিন্তু গায়কের নিয়ে যেটা মানে ইন্টারপ্রিটেশন কীভাবে হচ্ছে, গায়কের প্রসঙ্গে আমার মনে হয় যে দেখেন, ধরেন কথা মানে আপনার এরিয়া, তারপরও যে শান্তিদেব ঘোষ তো শান্তিদেব ঘোষিত, উনি তো ধরেন এমনকি অবাউলঙ্গের গানেও মানে ওর যে থ্রোয়িং যেটাকে বলে প্রক্ষেপণ, স্বরপ্রক্ষেপণ তো বাউলঙ্গের মতো, হ্যাঁ। তো আমার মনে হয় যে এই স্টাইলাইজেশনগুলো যারা রবীন্দ্রনাথের সাথে ব্যক্তিগতভাবে মিশেছেন তাদের বরং লিবার্টিটা বেশি নিয়েছেন। কার্লটের তো এটি যত দূরে চলে যাবেন ততই রিজিড হয়ে যাবে, মানে যেহেতু শান্তিদেব ঘোষ একটা তরুণ বয়সে পেয়েছিলেন রবীন্দ্রনাথের একটা একাংশ, তো ওই যে উদারতা রবীন্দ্রনাথের মধ্যে, বা আমি শব্দের উদারতা বলবো না, আমি বলবো আমি বলবো আসলে যে উনি তো ডিভার্স, আপনি মানে ওনার তো সুর বলে না, লেখালেখি বলেন, উনি তো নিজে নাটকেও অভিনয় করতে চাইতেন, হ্যাঁ, এবং সেটা নিয়ে তার বাসাতেও ঝামেলা হতো, মানে কিংবা ধরেন ভানু সিংহ ঠাকুরের কথা হলো ছোটো কালী বা ব্রজগুলি জানেন না, লিখে ফেলেছেন। তো এই যে ধরেন সারাক্ষণ যে কিনা এক্সপেরিমেন্টার, এবং আমাদের কাছে বাংলায় বলা হচ্ছে এত হাইপ যার, মানে প্রোডাকশন যদি মজা করে বলি, সেটা আসলে ব্যাকরণ সম্মত না, তো তার সাথে তো আপনার রিজিডিটি যায় না, না একেবারে। উনি তো অ্যাকচুয়ালি ভেঙেছেন। শান্তিনিকেতনের আগে কোনো মডেল ছিল এই ধরনের একটা, ভারতে তো ছিল না, ছিল আবার নালন্দা বলেন, তক্ষশিলা বলেন, তো কীভাবে আবারও সেটাকে মানে যদি বলেন রিইনস্টিগেট করা, হ্যাঁ, নতুন পয়সাপাতি পাওয়ার পরে, তো তার মানে তো যে লোকটা সারাক্ষণে আপনার বিভিন্ন জিনিসে ফলে সুরের ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় না, যেখানে তা স্কুলিংয়ে তার লোকজন, আমার বরং মনে হয় শান্তিনিকেতন যখন, এটা বরং বলি, যখন কলকাতার মধ্যবিত্তের কালচারাল আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ালো, মানে একদম সাংস্কৃতিক আকাঙ্ক্ষার ইনস্টিটিউশন হয়ে দাঁড়ালো, তখন বরং এইগুলো আরও মানে আমার বিবেচনা আরও রিজিড হতে শুরু করেছে, যে মানে যে কাল্টের যেটা ধর্ম, তুমি এখানে করবা টিপটা এখান থেকে আধা সেন্টিমিটার কোনায় নয়, তো এটা তো, এবং এটা কাল্টের এই বিধি প্রবণতার সাথে তো ধরেন রবীন্দ্রনাথ হার্ডলি সম্পর্কিত, এটা যে কাউকে নিয়ে হতে পারে। সত্যি কথা বলতে গেলে আমি তো বলবো যে ইন্ডিয়ার পলিটিক্সে বলেন, বাংলাদেশের পলিটিক্স বলেন, কস্টিউম পর্যন্ত কাল্টের পর্যায়ে গেছে, মানে কতটুকু টুপি, কতটুকু তেরছা হয়ে থাকলে সেটা নেহরুর টুপি হয়, কতটা খাড়া হয়ে থাকলে, হ্যাঁ, বা কোটি, সেটা রং কালো হবে নাকি, এবং এই মুহূর্তে তো অবশ্যই ভারতের যে নিখিল ভারতীয় যে কোটির যে, তার মানে হঠাৎ করে তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে মানে ইনস্টিটিউশন যখনই কোনো কিছু কাল্ট করতে চেয়েছে, মানে তখন তো একদম ওই জিনিস দাঁড়িয়েছে, দেখেন, তাই না? মানে ফলে জিনিসটা হচ্ছে উনি সাবজেক্ট হয়ে গেছে, মানে বাঙালি মধ্যবিত্তদের কালচারাল আকাঙ্ক্ষার বিকাশের অংশ হিসেবে উনি হয়ে দাঁড়িয়েছেন একটা বিশাল আপনার শাসনদণ্ড আর কি, যেটা হার্ডলি আমার মনে হয় না তার টেক্সটে পাওয়া সম্ভব, উনি ওরকম ছিলেন। মৃত্যু ছোটবেলা থেকে আপনার কবিতাটা মনে পড়ে, ওই যে মা, একটা তো এলেম আমি কোথা থেকে, এটা খুব ইন্টারেস্টিং, মানে আমি শিশু ভোলানাথ থেকে বলছি, আর এটা হলো এগুলো বলাকাতে খুব ইন্টারেস্টিং, সব বলাকা খুব ওই অর্থে খুব আন্ডার রেড কাব্যগ্রন্থ, চাললেন এখন যেগুলোকে বলে না, যে কী যেন বলে নাম দিচ্ছে, কাপলেট ধরনের, তো ওগুলো তো আছে, কিন্তু শিশুতে বলে না যে ওই পুরো দৃশ্যটা, যে ও যখন থাকবে না তখন মা কী করবে, ফুলের গন্ধ হয়ে আসবে, বাতাসে আসবে, ওর মা খুঁজবে যে খোকা কোথায়, বলবো আমি নাই,
এখন শিশুর এটা আবৃত্তি করে এবং খুবই তাদের শৈশবে ভালো লাগে। তা আমি আমার কথা বলি, যত বয়স বাড়ছে ওই কবিতাটা তত না মানে আপনাকে বলতে গিয়েও আমার কিন্তু আর্দ্র হয়ে যায়। হ্যাঁ, যে এই যে আমি নাই, এবং ও ভাবছে কিন্তু মায়ের কষ্টটা দিয়ে, এবং ও শিশুকালেই মারা যাচ্ছে। ফলে আমি বলতে চাইলাম যে মৃত্যুকে যে আপনার ওই যে গাঢ়তা নিয়ে দেখা, ওটা কোথাও না ভানুসিংহম আছে, কিন্তু ভানুসিংহে আপনার যে রাধাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আপনি দেখেন কোনটা বলছে যে ওই যে মরণের মাধ্যমে যদি করবো, হ্যাঁ, রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গে কয়েকটা গান আছে, কোথাও না কোথাও গিয়ে মৃত্যুর একটা, এবং উপন্যাসে খুব নির্মমভাবে আছে। ওটার আমি ক্রিটিকও বটে, নিখিলেশ যেভাবে করে মারা পড়ে, মানে বউ যখন আরেকজনকে চুম্বন করেছে, রবীন্দ্রনাথ ফয়সালা, আমি এভাবে বলি, রবীন্দ্রনাথ ফয়সালা পেলেন যে নিখিলেশ মরে যায়, তো আই উড রাদার প্রিফার যে জীবিতভাবে কেউ ডিফেন্ড করছে। কিন্তু বলতে চাইলাম যে মৃত্যুর একটা যে অবধারিত্ব, ওটা কোথাও না কোথাও অনেক অল্প বয়সের লেখাতেও না তার ওটার সাথে আছে, তার এনগেজমেন্ট আছে। ফলে পরের দিকে যতক্ষণ উনি এই অঞ্চলের বাউলদের তারা মুগ্ধ, যদি বয়সটা আমরা মাথায় রাখি, একই সাথে উনি আন্তর্জাতিক তারকা, ফলে ওনার ক্ষেত্রে কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে। মানে 13 সালে একটা পুরস্কার পেয়েছেন যাতে উনি গ্লোবাল তারকা, ওদিকে ঠিক ওই সময়টাতে উনি বেশি মানে বাউলদের সাথে মেশামেশি করছেন, ফলে এটা একটা ঐতিহাসিক দুর্ঘটনা হিসেবে দেখতে পারেন। ফলে উনিও তখন নিশ্চয়ই আসলে এরকম ওই একটা মিস্টিক, বুঝতে পারছেন, হ্যাঁ, তার মধ্যে দাঁড়িয়ে গজাতে দিচ্ছেন এবং বিদেশে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, আর লোকজনও তখন তার নতুন ভাবে তিনি যেটাতে নতুন ঢুকছেন সেটাকেই তার অংশ হিসেবে দেখে সম্প্রচারও হচ্ছে। ফলে এটা একটা দুর্ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। আমাদের কেউ পর্বতে চড়ে ফেললে, হ্যাঁ, এরপর আর তার অপরবতীয় কোনো জীবন থাকে না, মানে এরকম তো ঘটে আর কি। তো দেখেন, রিকগনাইজড হওয়ার পরে না মানুষজনের যে ওইটার যে আইকনাইজেশন, ওটাতে মুক্ত হওয়া খুব কঠিন। আমি যদিও বিবেচনা করি এটা কোনো ভক্তি থেকে না, ছোটবেলা ছিল, উনি বরং শান্তিনিকেতনে ফিরতে চেয়েছেন ওইগুলোর থেকে বাইরে আসবার জন্য। আমার এরকম একটা ধারণা হয়, আমরা দেখি যে তার গানের মধ্যেই যে আপাত দৃষ্টিতে যে গানগুলো মনে হয় সহজ, সেগুলো কিন্তু উনি অনেক বয়স হয়ে লিখেছেন, এবং খুব কারুকার্য দেওয়া কঠিন শব্দ, কঠিন সুরের গানগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ যেটা বললেন, সহজগুলো একটা বড় বয়স, হ্যাঁ, মানে আসলে সহজ না, কিন্তু আসলে ওগুলি গাঢ়, হ্যাঁ হ্যাঁ, এবং সারল্য আছে কিন্তু ভীষণ গাঢ়। হ্যাঁ, সেখানে মানে আর দেখানোর কোনো বিষয় নাই। আমি যে জানি, আমি যে পারি, আমি যে এই সুরটা ধরতে পারি, এখানে যে আদর কথা বললেন, তুমি তো সেই যাবে চলে, কিছু কথা কেন কি জানো, তুমি তো সেই যাবে চলে, কিছু তো নয় রবে বাকি। দেখেন আবার ওই যে মৃত্যু, হ্যাঁ, জীবন, এই একটা জিনিস, মানে এটা এই যে আমার রবীন্দ্রনাথদার একটা রেসপন্স হিসেবে একজন আমাকে বলছে যে তুমি প্রতিটা গান এভাবে গাও, মনে হয় যে কেউ একজন মরে গেছে, তাই না? এটা নিয়ে ভাবলাম কি, তারপরে আমি ভাবলাম যে এটা আসলে আমি না, এটা আসলে রবীন্দ্রনাথ। তার প্রতিটা গানে মৃত্যুর ছোঁয়া আছে, দুঃখের ছোঁয়া আছে, বিচ্ছেদের ছোঁয়া আছে। হ্যাঁ, যে এটা যখন উনি আকাশ নিয়ে লিখছেন, প্রকৃতি নিয়ে লিখছেন, রোদ নিয়ে লিখছেন, যেগুলো আমরা মনে করি যে নিউট্রাল, যে অনুভূতির জায়গা থেকে প্রকৃতি পর্যায়ের গানগুলো, কিন্তু একেবারেই নিউট্রাল না, তাই না? যে এখানে যে হাসির মধ্যেও, চলার মধ্যেও, দৈনন্দিনভাবেও যে একটা বিরহ, হ্যাঁ, মানে একটা কষ্ট, মৃত্যু, এই যে পাথর বুকে নিয়ে বেঁচে থাকা যেটাকে বলে, মনে হয় যে আমি হাসছি কিন্তু হাসির আড়ালেও প্রস্তুতি আছে তার সাবজেক্টহুডে। খুব ইন্টারেস্টিং হলো যে আপনার যদিও ওই বয়সে পড়েছিলেন বলে হয়তো মুগ্ধতাটা বেশি ছিল, মৈত্রী দেবের যে উপন্যাসটা নহন্যতে, ওইখানে ওর রবীন্দ্রনাথকে একটা ইন্টারেস্টিং ইন্টারভেনশন, অনেক রবীন্দ্রনাথ জুড়েই আছেন পুরো উপন্যাসে, মানে মির্চা আছে অর্ধেক, বাকি অর্ধেক রবীন্দ্রনাথ। কিন্তু বাদ দিয়ে বলছি যে ওখানে একটা জায়গাতে খুব ইন্টারেস্টিং একটা জায়গা উনি বলেন যে রবীন্দ্রনাথ, আমি আসলে খেয়াল করি মৈত্রী দেবের এটা পড়ে, তার আগে এখন আমি দেখতে পাই নিজেই যে এই যে সারাক্ষণ যে বৈপরীত্যগুলো, যেটাকে বাইনারি বলে, এই যে মানে পোস্ট স্ট্রাকচারিস্ট থিওরিতে, এই বৈপরীত্যগুলোকে রবীন্দ্রনাথ মেল্ট করতেন, ওর ভাষায় বলেছেন, আমার মনে নেই সেটা, উদাহরণ দিচ্ছেন, দিতে পারি সেটা। উনি বলছিলেন যে সামনে বসে আছে মির্চা, ওই ট্রেনে করে যাচ্ছেন, তো ওর তো বাবা জানে না যে মির্চার প্রতি তার প্রেম, তো বাবার শিষ্য মাত্র, তাও ফরাসি শিষ্য, তো ওর তো তখন ওইটা তৈরি হয়েছে তখন ষোড়শী, মানে তো সামনে বসে আছে মির্চা, ততক্ষণের মধ্যে তাদের একটু গাঢ় দেখা সাক্ষাৎ হয়েছে কোনো সময়। তো এই যে বাবা জানেন না, তখন ওর মনে হলো ওই গানটার কথা, যে ও আগে বুঝে নেয় কখনো এই গানটা, ওর ভাষায়
যে বুকে দোলে তার বিরহ ব্যথারও মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। মনে হয় মানে এই বুকে দোলে তার বিরহ ব্যথারও মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। ও ভাবছে ওই মির্জার সাথে ওর যে সম্পর্কটা হচ্ছে ওইটা নিয়ে লেখা। এবং ও বললো যে মানে মৈত্রী বলছেন যে ও প্রথম খেয়াল করলো যে রবীন্দ্রনাথের যে কন্ট্রাস্টিং অনুভূতিগুলো একসাথে, মানে আমি আমার ভাষায় বলছি যে একসাথে উনি দ্রবীভূত করেন। হ্যাঁ, তো আমার ধারণা এটা সম্ভব হয় আসলে ওই যে বিলং না করাতে স্পেসে, হ্যাঁ, কোথাও না কোথাও। এটা এখানে প্রতিটা গানে বলবো না, অনেক ক্ষেত্রে এটা আসলে মনে হয় যে রবীন্দ্রনাথ একটু দূরে থেকে বলছে, তাই না? উনি ঠিক ভিতরে না, হ্যাঁ উনি একটু দূরে বসে দেখছে। ওই যে সখী ভাবনা কাহারে বলে, ধরেন ওই একটা ইয়েতে যে দূরে থেকে মায়ের খেলাতে একাধিক জায়গা আছে, তার মানে এরকম বিভিন্ন জায়গাতেই যে তার দূরত্ব, তার যা নিয়ে বলছেন সেটা নিয়ে কৌতূহল, সেটা নিয়ে বোঝার আপ্রাণ চেষ্টা এবং সরে আসা। এবং ওই যে ওই ভঙ্গিটা যে আমি ঠিক পারলাম না এটার ভেতরে থাকতে, হয়তো যে আমার একটা কিছু থেকে গেছে, কিন্তু আবার একই সাথে নিজেকে আবার রেখে আসা, যে সেটার সেই জায়গাতে যে তার মতো করে গানে তো বটে। মানে আপনি যেটা বলছেন যে আমি ঠিক একটা অংশ থাকছে ওখানে, আবার তিনি পরিব্রাজন করছেন করে ওখান থেকে দেখছেন, আরেকটা জায়গা থেকে দেখছেন। তো ওই গানে তো একদম সারাক্ষণ এরকম, মানে যে উনি সূত্রধর, উনি সাবজেক্ট, আবার সাবজেক্ট মানে কর্তা অর্থে সাবজেক্ট, আবার উনি সাবজেক্ট প্রজা অর্থে সাবজেক্ট, যে মানে নিয়তির ভুক্তভোগী। মানে গানে একেবারেই কিছু নাট্যগুণ সম্পন্ন গান বাদ দিলে আসলে প্রায় লাগাতার পাওয়া যায়। এবং সত্যি বলতে গেলে আমি যে বয়সে ধার্মিক ছিলাম, মানে এভাবে বলি না, যে বয়সে আমি ঈশ্বরভীত ছিলাম, সে বয়সে আমার রবীন্দ্রনাথ অল্প পড়া ছিল। কিন্তু যে বয়সটাতে আমি রবীন্দ্রনাথ বেশি পড়া শুরু করি, আমি দেখতে পাই যে কীভাবে রিলেট করা যায়, মানে যারা চান করতে আর কি। যে কারণে একটা কারণ হতে পারে যে আপনার সাধারণ মানে পরম প্রকৃতির ধারণাতে যারা ঈশ্বরকে দেখেন আর কি, দেখেন যারা, তাদের জন্য রবীন্দ্রনাথ এত প্রিয় কেন? কারণ সবখানেই পাই। হ্যাঁ, মানে ওই যে অংশটা রেখে আসে ওইটা ধরেন প্রজা, মানে ওই প্রজা অর্থে সাবজেক্ট। যে অংশটা ঘুরে বেড়ায় সেটা হচ্ছে মানে সাবজেক্ট, হ্যাঁ, মানে কর্তা হতে সাবজেক্ট। ওই অংশটার সাথে তখন ওই যে যেটাকে ধার্মিকরা বলবেন পরমাত্মা, ওই অংশটার সাথে আমরা রিলেট করতে পারি। ফলে এটা খুব বিচিত্র না যে রবীন্দ্রনাথের গানে ওই অর্থে আপনার, সেই কারণে কিন্তু ধর্মের সাথে সাংঘর্ষিক না, একদমই না। যে আমার মনে হয় যে আমরা যদি আবারও বাংলাদেশটা এখানে আমরা যদি বাঙালি মুসলমান সত্তা, ধর্ম যদি হয় রিচুয়াল, এটা তো নির্ভর করে। কারোর জন্য ধর্ম হচ্ছে আপনার ঈশ্বরের অনুসন্ধান, আমি তাদেরকে চিনি। এবং কারোর জন্য ধর্ম হচ্ছে ভীষণ আচার নিষ্ঠা, মানে এবং আমি তাদেরকেও চিনি। আপনি যখন এটা বললেন ধর্মের সাথে সাংঘর্ষিক না, এই গল্পটা না করলে অনুচিত হবে। কোনোদিন দেখা হবে না আমার যে বন্ধুর সাথে, ওর নামটা বলছি না শুধুমাত্র, যদি কোথাও চোখে পড়ে যায় তার, ও ছিলেন আমাদের অন্য ব্যাচের সহপাঠী। আমি তখন ক্যাম্পাসে, ছোট ক্যাম্পাসে, আমি তখন বান্দর রাজা, মানে আমি তখন রবীন্দ্রনাথ গাই ক্যাম্পাসে, মানে ডাক পড়লেই গান গাই, এরকম সময়ের কথা। ও পড়তেন পরিসংখ্যানে, আমি পড়তাম নৃবিজ্ঞানে, তা আমরা একই ছেলেদের হলে থাকতাম। ও প্রায়শই তাবলিগ করতেন এবং খুবই বড় সংগঠক ছিলেন। এতটাই বড় সংগঠক, 10 বছর পরে যখন খবর পাই তখন তিনি আফগানিস্তানের বড় সংগঠক, মানে লিডার। উনি বাংলাদেশে এসেছেন 25 জন আফগান একজন পরিব্রাজক দলের লিডার হয়ে। তো এই ধরনের সংগঠক। ওর লেখাপড়া শেষ করে নাই, কিন্তু ও কিন্তু না শেষ করেই চলে গেছে। তো যাই হোক, ও আমার রুমটা ডিঙে ওর যেতে হতো ওর রুমে। তো মাঝে মধ্যেই ঘটতো এটা, ধরেন মাসে 3-4 করে ঘটতো। ও আমার রুমে ঢুকতো, অনেক রাত্রে জাগতাম, ঢুকে বন্ধু আমাকে গান শোনাও। তো ওই বয়সে আমি, এখনকার বয়সে আমি জিজ্ঞাসা করতাম না, ওই বয়সে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সমস্যা হয় না, মানে বুঝতে পারছি, এটা কৌতূহল, একটা বিশুদ্ধ কৌতূহল, সমস্যা হয় না বলে কেন হবে। আমি এখন বুঝতে পারি, তারপরেও কিন্তু পাবলিকলি এই কাজটা সে করবে না। এইটাই তো, এই দেখেন, এইটা হলো আচার। ও যে ব্যক্তিগতভাবে ও যে যখন শুনতে চাইতো, ও তখন ব্যাখ্যা দিল কেন হবে, তখন আমি বললো আমার কাছে কি মনে হয় জানো, যে আমি যখন রবীন্দ্রসঙ্গীত শুনি, আমি তো গাইতে পারি না, ও বলছে, আমার তখন মনে হয় আমি ইবাদত করছি।
ও পার্টিকুলারলি পূজা পর্বে গান শুনতে চাইতো, কিন্তু আমার মনে হয় না যে খুব ম্যাটার করতো যে কোনো দিন প্রেম পর্বে কোনো গান শুনে দিলে। শুনতো, তাই চোখ বুঝে আমার অন্য বিছানাটাতে বসতো এবং একটা বা দুটো গান শুনে যেদিন ঢুকতো ওটা আবদার ছিল ওর। তো বেশি মনে পড়েছে যেহেতু লেখাপড়া শেষ না করে চলে গেছে, একদম ধর্মপথেই চলে গেছে। আমি ওকে পাবলিকলি কখনো গান মানে গাইতে অনুরোধ করি, শুনি নাই, কিন্তু ও কিন্তু বলতো যে ওর কাছে ইবাদতের যে অর্থ, এবং সেটা একটা বেশ 2-4 মিনিট ধরেই বলেছিল, আমি হয়তো সংক্ষেপ করে বললাম। তো ও বললো যে আমার কোনো সমস্যা তো হয়ই না, বরং ও ইন্টারেস্টিং হলো, যেহেতু আরবিতেও ওর দক্ষতা ছিল, ও ট্রান্সলেট করলো ওর মতো করে 2-4 লাইন, এটার মানে কি এরকম আর কি, যেগুলো আমি পারবো না করতে। ফলে আমি খুব ঘটনাচক্রে আমি ওই অর্থে সৌভাগ্যবান যে আমি এই ধরনের ধার্মিকদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা শুধু রবীন্দ্রনাথ বলে না, যারা কবিতায় মানে তাদের মতো করে তাদের ঈশ্বর অনুসন্ধান। সেটাই তো আমরা মনে করি না, যে যারা প্রকৃত ধার্মিক, ধর্মটা তো অজুহাত মাত্র। একটা যদি আমরা আসলে পরমাত্মা, একটা হায়ার বিইং এর কথা আমরা যদি ভাবি, তাহলে তো এক একটা ধর্মই এক একটা সূত্র। এবং সেখানে যেই পথ দিয়ে যাই, সেই পথটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। যে আমরা রবীন্দ্রনাথের মাঝেও আমরা একই পথেই যাচ্ছি, আমরা নজরুলের মাধ্যমেও একই পথেই যাচ্ছি, যদি ওই স্পিরিচুয়ালিজমের দিক থেকে আমরা দেখি। আমি ভাবছি আপনার বন্ধু এরকম এরকম নিশ্চয়ই কিছু একটা তার ছিল, মানে কিছু একটা ছিল। আমার কখনো ওর কথা ভুল হবে না, ওই বয়সের চেহারাটাই মনে থাকছে। এই কারণেও যে ওর অ্যাব্রাপ্টলি শেষ করেছে। এরপর 10 বছর পরে যখন একটা দেখা হল, আচমকা, প্রস্তুত ছিলাম না, ও আমাকে মসজিদে বক্তৃতা দিতে রেখেছিল। বাদ মাগরিব আমি যাতে ইনসানিয়াত এবং যুদ্ধ নিয়ে বক্তৃতা দিই, তখন আফগানিস্তানের যুদ্ধ চলছে, মানে মার্কিন হামলা চলছে। আমি সেটা রাখতে পারিনি, সেটাও আমাকে একটা অশান্তি দিয়েছে। মানে জগতে অজস্র লোক চলে যায়, কিন্তু ওর যাওয়াটার ভিতরে একটা ড্রামা, আমার দিক থেকে আমি যখন রিসিপিয়েন্ট, তখন তার ড্রামাটিক ব্যাপার আছে। মানে বন্ধুটাকে আমার মনে পড়বার কারণ উনি আমার কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইতেন সেজন্য না, ওনার অ্যাব্রাপশনের কারণে, যে চলে গেলেন। হ্যাঁ, থাকে না মানে এক ধরনের ওই যে আপনার অতিথি গল্পটা মনে পড়ে রবীন্দ্রনাথের। আচ্ছা, এরকম মানে ওই যে লোকটা স্ট্রেঞ্জার চলে যায়, মানে রবীন্দ্রনাথের একাধিক গল্পে কিন্তু এরকম আছে, মানে স্ট্রেঞ্জারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, অতিথিতে পাবেন, পোস্টমাস্টারে পাবেন, যে আচমকা আসাই। তো ইনেও খুব মানে ওর ক্যারেক্টারটা ওরকম, আমার জীবনে ওরকম রাত্রেবেলা ভাবিয়ে দিয়ে গেল। হ্যাঁ, থাকে না, হ্যাঁ, যে কি জানো চলে গেল সে, না ওটা তো কি বললেন আমাকে, ভাবিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমার প্রাণের পরে চলে গেল সে। তো ওটা কারণ, চলে গেল কি। তো অন্য একটা কারণ হচ্ছে যে ও যেখান থেকে দেখতেন ধর্মকে, ঈশ্বরকে, বা দেখতেন বলে আমি মনে করি, প্রকৃত বলাতে আমি একটু করলাম, আমার ধরনের একটা ক্যাজুয়ালি বলা, আমি ডিস্টেন্স করার জন্য বলছি না, সতর্ক থাকার জন্য বলছি, যে হয় কি যে যেটা দেখে সেটাই না ধর্ম। আসলে বিধান সর্বস্ব যারা, তাদের জন্য ওটাই ধর্ম। যদি টিপ কোথায় পড়বেন এটা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য এত গুরুত্বপূর্ণ হয়, শাড়ির আঁচল কোন দিক দিয়ে দেবেন এটা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য এত গুরুত্বপূর্ণ হয়, তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের জন্য কতগুলো নিয়ম গুরুত্বপূর্ণ, যে রবীন্দ্রনাথের ঈশ্বর একসাথে না। মানে নিয়ম যদি এত বড় হয়ে দেখা দেয়, তাহলে রবীন্দ্র ভক্তদের নিয়ম আছে, রবীন্দ্রনাথের বিরক্তদেরও নিয়ম আছে। সমস্যা তো এইটা, নিয়মের সমস্যা, তাই না? মানে নবীন, নিয়ম যখন মানে নিয়মটাই আসলে কর্তৃত্ববাদী হয়ে ওঠে, তাই না? নিয়মটা তখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে, রিগার্ডলেস সেটা রবীন্দ্রনাথের পক্ষের লোকজন করছেন নাকি বিপক্ষের লোকজন করছেন। এবং এখানে বিফলে যায় রবীন্দ্রনাথই। ওই যে বসন্তের বাতাস শুনবার জন্য এখন দল বেঁধে, ওই যে ইয়ের মতো আর কি, দল বেঁধে যায়। ওই এখন প্রাণের পরে বললেন তো, প্রাণের পরে চলে গেল সে, তো প্রাণের পরে চলে গেল সে, আপনার তো সেই ওই ইয়েটা থাকতে হবে না, মানে নরম কোথাও না কোমলতাটা থাকতে হবে তো রিসিভ করা। সবাই মিলে দল পরে চলে গেল, ওটা তো দেখতে পারতে হবে। এবার সবাই মিলে আমরা বসন্ত দেখার জন্য প্যাকেট খাবার টাবার নিয়ে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে কোথায় উপস্থিত হলাম, তখন আর আমাদের আয়োজনের ভারে তো বাতাসটা টের পাওয়া যাবে না, আর কিছু দেখার নেই, কি দেখতে, আর তো দেখার নেই। এবং যাত্রা সারাক্ষণ ওনার হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার খুব অল্প বয়সে বিসর্জন নাড়া দিয়েছে। বিসর্জনের আমার নাড়া দেওয়া এখন বড় হয়ে বুঝি, বুড়াকালে আর কি, নাড়া দেওয়ার কারণটা হলো কি, মানে জয়সিংহের ক্রাইসিস ছিল এটা, বুঝছেন? মানে ধরা যাক প্রেম নেই যদি বলি, ও নিশ্চিতই হতে পারে না যে ওর ঈশ্বরের প্রতি, ও তো পূজারী, ওর ঈশ্বরের প্রতি ওর ওই নৈবেদ্যটা প্রধান, নাকি রাজার প্রতি আনুগত্য প্রধান, নাকি তার যে শিক্ষাগুরু তার সাথে যে তার প্রতি যে সাবমিশন, হ্যাঁ, তার সেটা প্রধান, নাকি জানলা দিয়ে দেখা যায় যে অপর্ণাকে। তো তার মানে দেখেন ওর যে অভিযাত্রার
রবীন্দ্রনাথের সকল প্রোটাগনিস্ট অভিযাত্রা ইন্টারেস্টিং, মানে অভিযাত্রা প্রবণ, কিন্তু ট্র্যাজেডিতে না। বিসর্জন ক্লাসিক ট্র্যাজেডি, মানে আত্মহত্যা করলো মন্দিরের সামনে। তো আমার মনে হয় ওইটা, মানে উনি নিজে ঘুরতেন কোথাও না কোথাও, মানে ওনার পরিব্রাজন ছিল মাথায় একটা। তো পরিব্রাজনের যদি মজাটা না থাকে, তাহলে ঋতু বলেন বা সম্পর্ক বলেন, আমি মনে হয় না যে ওটা টেস্ট নেওয়া যাবে। বিষয়টা রবীন্দ্রনাথের ভক্ত হওয়া না হয় না, বিষয়টা হচ্ছে একটা প্রোডাক্টকে তো টেস্ট নিতে পারতে হবে। এখানে ট্র্যাজেডিটাই বারবার ঘুরে আসে, আপনি গানে বলেন, নাটকে বলেন, বিচ্ছেদ, খুবই বিচ্ছেদ না, যে এই যে আবার মৃত্যুর কথা বলি বা প্রেমের কথা বলি, হ্যাঁ, যে যেমন যে ধারণাটা যে বিরহ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেম, তাই না? যেই প্রেমে মিলন, সেই প্রেমটা কেন তাই না? যে এই যে আপনি যে যাত্রার কথাটা বললেন, কারণ এই যাত্রাটাই, যেই মুহূর্তে যাত্রা শেষ মিলন, সেই মুহূর্তে প্রেমটা আবার কেমন যেন হয়ে গেল, তাই না? কিন্তু এই যে গভীর যাত্রা বা দীর্ঘ যাত্রা প্রেমের তরে, প্রেমের পরে, সেইখানেই প্রেম থাকে, হ্যাঁ, যে সেখানে আবার, এবং সেখানে আবার যদি মৃত্যুও চলে আসে, সেও ভালো, সেও মানে এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে এই যে মিলনকে এক অর্থে তুচ্ছভাবে দেখা, এবং এই যে এটার সাথে আমরা যদি আবার মৃত্যু যোগ করি, আর এটার সাথে আমরা প্রকৃতি যোগ করি, এখানে কি আমরা পলায়নের পথ পাই? খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ দেখেন, আমি জানি না, মানে ও মানে আপনার চোখে কি ধরা পড়েছে, এইখানে বরং ওর গানের সাথে ওর অনেক মেজর ক্যারেক্টারগুলোরও ফিকশানও মিল আছে। ওই দেখেন না, যে অতিথি, তারপরে এখানে ঘরে বাইরের ফয়সালা, মারা যাওয়া, তারপরে তার গোড়ারও খুব মানে ডিফিকাল্ট ফয়সালা, নৌকরবি যদিও এর থেকে চটুল কাজ, যদিও খুব পপুলার কাজ থাকে না, মানে কোথাও না কোথাও আছে যে ওই যে আপনি যেটা বললেন যে পলায়ন কিনা, কিন্তু একটা বোধহয় ওটা কোন গানটা যেন, খেলবো প্রাণের সাথে খেলবো, এরকমটা, আহা তোমার সাথে প্রাণের খেলা। যদিও ওটা খুব ইন্টারেস্টিং একটা আপনার মানে বৈতালিক, মানে ওই অর্থে মানে তাল বহির্ভূত গান, কিন্তু আমার না মনে হয় ওটা স্টেটমেন্ট হিসেবে খুব ইন্টারেস্টিং। মানে ওই যে ইয়েটা মনে হয় যে পলায়ন কিনা জানি না, কিন্তু উনি যে এই যে ওই যে ওইটাই বৈপরীত্যের সমন্বয়, একটা বৈপরীত্যের সমন্বয়, কিন্তু সেখানেও যে দেখেন খেলার জন্য আর কাউকে কিন্তু প্রয়োজন হচ্ছে না, ইন এ ওয়ে নেই। এবং খেলা শব্দটাও বলাতে মনে, খেলা শব্দটা রবীন্দ্রনাথের যত ইন্টারেস্টিংলি ব্যবহৃত, ওর সমসাময়িক খেলে একদম কত কিছু খেলে যায়, যে আপনার আবারও মেঘ হোক, পাতা হোক, গাছ অজস্র খেলা খুব গুরুত্বপূর্ণ ওর কনসেপ্ট, জল হোক, তাই না? যে হ্যাঁ, এবং এই যে খেলে যাওয়া, একা একা খেলে যাওয়া, হ্যাঁ, বা এখানে যে আবারও এক অর্থে পলায়ন, আবার অন্যদিকে আমরা এটাও ভাবতে পারি যে এটা একাকিত্বর একটা হতে পারে প্রকাশ, যে এখানে আপনি নিজেকে নিয়ে থাকবেন কি করে, যে এই যে এভাবেই খেলে, এই খেলাটা আসলে সময়ের সাথেও খেলা, খুব ডিস্টিংক্ট। কিন্তু দেখেন কখনো কখনো খেলা একই সাথে ক্রীড়া এবং মানে প্লেফুলনেস ইংরেজিতে যেটা, আবার হচ্ছে আপনার গ্যাম্বলিং, আবার হচ্ছে যে মানে হয় না যে ইনটু প্লে, ওই প্রায় ডেস্টিনির মতো ইনটু প্লে অজস্রভাবে ব্যবহৃত। খেলাঘর বাঁধতে লেগেছি, এখানে আবার একটা কনস্ট্রাকটিভ প্রসেস অফ গেটিং টু সামওয়্যার, আমার মনের ভিতরে মনে করছে না কত রাত তাই তো জেগেছি। তো মানে খুবই এখন আরো স্পষ্ট হলো, এত ইন্টারেস্টিং ভাবে ব্যবহার শব্দটা, চোখের আলোয়, চোখের আলোয় প্রাণের খেলা, এখন প্রাণের মেলা হচ্ছে, মেলাও খুব গুরুত্বপূর্ণ। ওই যে মেলা আপনি যেটা বললেন, আপনার কথা ধরে বলি, ওই যে মেলা আবার মেলা থেকে সরে যাওয়া, এটা আছে আবার মেলার মধ্যে আবার মেলা মিলন এবং সরে যাওয়া, ডিস্টান্সিংটা, ওই দূরত্বটাও অন্তত সঙ্গীতের যে বা কাব্যের যে রবীন্দ্রনাথ, সেটা ভীষণ, ওই দূরত্বটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বললেন, আমি ইকো করলাম, সরে যাওয়া, সম্পৃক্তি, লিপ্তি, আবার না নির্লিপ্তি, এক অর্থে এত গভীর যে মননের জায়গা থেকে বা অনুভূতির জায়গা থেকে, কিন্তু আবার অন্যদিকে
একটা বিচ্ছেদও আছে। আছে যখন যেটা দেখে মনে হয় যে এগুলো সবই কি তার মনেই চলছে। এটা খুব ইন্টারেস্টিং, মানে প্রত্যেকে ধরেন তার ওই সময় কি সামলান, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে এক তো হচ্ছে যে আমরা যে সময়কার এইগুলো, এক তো হচ্ছে ততদিনে পুরস্কার পাওয়া হলো, ততদিনে তার একটা অদ্ভুত রকমের ছিল, যেগুলো খুব লেখাতে তখন তো আনার এই সাবজেক্টিভ লেখার চলও খুব কম। হ্যাঁ, যে ওর তো তখন একটা ধরনের যে এক ধরনের বিপত্নিক, হ্যাঁ, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, সংসার একটা কনসেপ্ট খুবই ওই অর্থে বলতে গেলে প্রায় আপনার একদিকে আপনি ব্রহ্মশাস্ত্রীয় মনে হতে পারে সংসার, আবার ভীষণ বাউলেরও। সংসারে কোনো ভয় নাই। হ্যাঁ, সংসারে কোনো ভয় নাই। ওই বৈপরীত্যটা সবসময় তার ছিল, যে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, মানে এখানে একটা এখানে একটা আমি এসে গো জেলে দিয়ে যাও। তারপরে সারাক্ষণই কেউ একজন ওই ডাকঘরের অমলতায় এবার দেখেন, ওই দইওয়ালা তো তার বাইরের দুনিয়ার, মানে ও একটা রোগে সারাক্ষণই ঘর এবং বাহিরের, ঘর বাহির এবং যাত্রা, এই যে ওগুলোর মধ্যে আছে না যে রাতে মোর দুয়ার। সেই অর্থে বোধহয় উনি খুব আধ্যাত্মিক, মানে যদি এটা হয় অর্থ ধার্মিক, কোথাও না কোথাও তার ওই সারাক্ষণই ওই মানে তোমার আমার মিলন হবে বলে আপনি নেসেসারি। হ্যাঁ, এখানে যেমন প্রেম কি লৌকিক না অলৌকিক, ওই জায়গাটার যেমন তার প্রার্থনা সঙ্গীত এবং প্রেমের গান, কিন্তু রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, এটা মরণের গান কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা খুব ভৌত দুনিয়া, মানে আপনি একটা কথাকে নিয়ে অনেকভাবে সিমেন্টিক্স করা যায়, কিন্তু রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করে, এটা তো আপনার মানে লাইন হিসেবেও খুবই 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 ইন্টারেস্ট, মানে খুবই ধাক্কা দেওয়ার মতো করে। হ্যাঁ, মানে আমাদের এই রিসেন্ট কালে যে সকল মানে নতুন যে তত্ত্বগুলো তৈরি হচ্ছে আপনার, মানে ওই অর্থের দুনিয়াতে, ফিজিক্যাল স্পেস এটার যে মর্মার্থ তৈরি করে, মানে এটা তো আপনার খুব ইন্টারেস্টিং একটা, মানে খুবই একটা কবিতা, একটা নেহায়ত একটা লিরিকের একটা লাইন, কিন্তু আপনার ভাবা ছাড়া রাস্তা নেই যে প্রত্যেকটা অরূপে পৌঁছানোর জন্য মানে ভৌত দুনিয়ার ওই জায়গাটাতে সংমিশ্রণ প্রয়োজন পড়ে। মানে এটা খুবই একটা গানের লাইনই মাত্র, অজস্র লাইন পাওয়া যাবে, ফলে ওইটা আছে কোথাও না কোথাও, মানে কোথাও না কোথাও আছে। লৌকিকতায় তার কোনো ছিল না, মানে লৌকিকতায় জানেন বোধ হয় উনি তো বিজ্ঞাপনও করেছিলেন, 11 টাকা না কটাকা পেয়েছিলেন, কিন্তু আমি বলছি অলৌকিকও, মানে ওই জায়গা থেকে বলছি যে এই প্রতিটা ক্ষণেই এই প্রেমের জায়গায় বা যাত্রার জায়গায় বা ঘরে ফেরার জায়গায় বা ঘর থেকে বেরিয়ে আসা থেকে বা কাউকে আমন্ত্রণ জানানোর জায়গাতেও আমরা কিন্তু এই অলৌকিক রবীন্দ্রনাথকে পাই না, যে এখানে এই ব্যবধানটা আমরা ঠিক করতে পারি না যে কাকে ডাকা হচ্ছে এখানে করতে, কিন্তু আমরা যদি সেটা আজকের সময়ে আমরা যেটাকে প্রেম বলি, এটা যদি সেও হয়ে থাকে তারপরেও কিন্তু আবারও সে হয়ে যায় বিরহেরই এক চিত্র। যারা খুব ভালো দক্ষ মানে সাইকোঅ্যানালিসিসে, তারা হয়তো দেখাতে পারেন একটা থিসিস, যেটা হলো যে আমি প্রায় নিশ্চিত মনে করি, যেটা আজকের হয়তো কোনো বলতে যাইনি, হেটারোসেক্সুয়াল প্রণয়ের যে জার্নি, এখানে তিনি কোথাও ভুগতেন। এই ভোগার মানে আমি গিল্টিল কিছুই বলছি না, মানে তার যেমন অজস্র মীমাংসা ছিল, কিন্তু এই মীমাংসা তার নাও থাকতে পারে। এটা বলছি কেন, কারণ শেষের কবিতা যখন তিনি লেখেন তখন তিনি একটা লাইট হার্টের উপন্যাস, ঠিক আছে, লিখেছেন তো তিনি, তো লিখেছেন পরিশেষে, আমি বলছি তখন কিন্তু তার এগুলো নিয়ে তার অমীমাংসা থাকার কোনো নেই। এটা মনে হচ্ছিল তিনি কিছুটা অ্যাসার্ট করছেন এখানে, ঘরে বাইরে পড়তে গিয়ে আমার প্রথম মনে হয়েছে এটা যে নারীর মনকে তুলে চারুলতা যেভাবে উনি ধরতে পারেন, যার কারণে আমি আগে একটা ইঙ্গিত দিচ্ছিলাম যে আমাদের এখানে যে বাংলাদেশে বা ভারতেও খানিকটা, আবার কিন্তু খুব একটা না, আমাদের দেশেই আসলে যে একটা নারী ভিত্তিক চর্চা, রবীন্দ্র চর্চা কিন্তু নারী ভিত্তিক চর্চা, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু গাই, আমরা মনে করি আমি গাইছি মনে করি কিন্তু গাইছি, আমরা কিন্তু ভাবছি না একটা
একটা লোক গেয়েছে। হ্যাঁ, এবং এটা খুবই ইন্টারেস্টিং যে আমরা অনেক সময় দেখি যে সংস্কৃতিতে নারী এবং সেখানে আমরা রবীন্দ্রনাথ পাঠ করছি, ওখানে যে উনি একজন ভদ্রলোক সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা একজন ভদ্রলোকের কাজ দেখে, কবিতা দেখে, গান দেখে আমরা নারীর মন বোঝার চেষ্টা করছি নারী হয়ে, না যে এই যে আমরাও এই কাজটা করছি সেটা কিন্তু এক অর্থে তারই কৃতিত্ব, তাই না, যে তিনি তার মানে ধরতে পেরেছেন কিছু কিছু জিনিস, হ্যাঁ, যেটা আমরা নারী হিসেবেও আইডেন্টিফাই করতে পারছি। আমরা যেভাবে রবীন্দ্রনাথকে মধ্যবিত্ত সত্তা দিয়ে দেখি, এই যে আমরা নানাভাবে দেখলাম প্রেম, বিরহ, মৃত্যু, জীবনযাপন, যাত্রা, ঘর বাহির সব কিছু, এই যে আমরা এভাবে দেখি, এটা কি আমাদের বায়াস মধ্যবিত্ত হিসেবে? এই যে এক অর্থে আমরা যদি বলি যে আমাদের কি রবীন্দ্রনাথের দরকার, রবীন্দ্রনাথকে কি আমাদের দরকার, রবীন্দ্রনাথের কি ভক্তরা আছে এখানে যারা রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখবেন? হ্যাঁ, এখন আমি একজন যে ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে আসছি বা আমাদের পরিবারে রবীন্দ্র চর্চা হয়ে আসছে, আমার জন্য তো মনে হবে যে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এবং এখানে একটা আমার গবেষক হিসেবে একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ, যে কারণ আমি আবার ক্রিটিক্যাল, হ্যাঁ, আমি তো আনক্রিটিক্যাল না, হ্যাঁ, কিন্তু এখন আমি ক্রিটিক্যাল হতে গিয়ে কিন্তু আমি অনেক সময় বুঝি যে যাদের সাথে আমি গান শিখেছি, যাদের কাছে গান শিখেছি, তারা হয়তো খুব বিরক্ত হবেন আমার কথা শুনে, হ্যাঁ, যে ওইও এরকম করে কথাটা বললো, ওইও বলতে চাচ্ছে যে রবীন্দ্রনাথ ইলিটিস্ট কিনা, মধ্যবিত্ত সত্তার মধ্যে আটকে আছে, কিন্তু ওই যে একটা টানা পড়ে, হ্যাঁ, যেটার মধ্যে আছে যে হ্যাঁ মধ্যবিত্ত সমাজে যারা গানের স্কুলে গেছে, গানের স্কুলে যাওয়ার চর্চা আছে, হ্যাঁ, তাদের মধ্যে তো একটা ডিমান্ড আছে, এটা তো আমাদের এটা না বললে না, এটা আমাদের জীবনযাত্রার মধ্যে, আমরা রান্না করতে করতে গান গাই, হ্যাঁ, আমরা ছবি আঁকতে আঁকতে বা এই দৈনন্দিন কাজে ঘর পরিষ্কার করতে গিয়ে, বিছানা করতে গিয়ে, সেটা আপনার অংশ হয়ে গেছে, এমবডিড হয়ে গেছে, হ্যাঁ, তো কিছুর জন্য, যার কারণে যে আমার এই রবীন্দ্র আড্ডা প্রজেক্টটা আমি করি, দেখতে যে আটপৌরে রবীন্দ্রনাথ এখনো কি বেঁচে আছে, হ্যাঁ, রোজকার রবীন্দ্রনাথকে আমরা কোথায় পাই? এক অর্থে আমরা দেখতে পারি যে এই যে স্টেজে যে আমরা দেখতে পারি পারফরমেন্সে, হ্যাঁ, যেখানে খুব আনুষ্ঠানিকতার সাথে রবীন্দ্র চর্চাটা করা হয়, কিন্তু আমরা যদি সর্বজনীনভাবে দেখার চেষ্টা করি এবং বুঝি যে আসলে সর্বজনীন রবীন্দ্রনাথ বলে আসলে কিছু নাই, হ্যাঁ, রবীন্দ্রনাথ মানেই মধ্যবিত্তের রবীন্দ্রনাথ, কিন্তু এই মধ্যবিত্তের মধ্যেই যদি আমরা এখন বোঝার চেষ্টা করি যে চর্চাটা কেমন, মজার। আপনি কি কাজ করতে কিছু পেলেন কিনা সেটা জানতে চাচ্ছিলাম। না, যেমন এটা এই যে আমার এই রবীন্দ্র আড্ডার প্রজেক্টটা নিয়ে একটু বলতে পারি যে এই যে আমি প্রতি সপ্তাহে এই যে এই অভ্যুত্থানের পরে একটু কম আবার শুরু করব, কিন্তু আমি এটা প্রায় 2-2.5 বছর হবে যে আমি প্রতি সপ্তাহে একটা করে গান দিই, কিন্তু গানটা আমি খুবই অনানুষ্ঠানিকতার মধ্যে আটপৌরে ভাবে দিই, যে অনেকগুলোই শুনেছি ওইভাবেই, যে আমরা যে সব সময় প্রস্তুতি নিয়ে গানটা গাইছি তা তো না, আমরা তো আমাদের রোজকার কাজের মাঝেই গানটা গাইছি, না ঠিক সেই কায়দায় যে সকালবেলা উঠে কিছু একটা করতে যাচ্ছি, ঠিক আছে, একটু বসে একটা গান গেয়ে সেটা দেওয়া, ওই একটা জিনিস দেখতে, যে আমরা যখন বাড়িতে চর্চাটা করি সেটা দেখতে কেমন। আমরা যদি সর্বজনীন অথবা মধ্যবিত্তের রবীন্দ্রনাথকে খুঁজতে যাই, আমাদের তখন ঘরের ভিতরেই ঢুকতে হবে, হ্যাঁ, কারণ স্টেজে সেই রবীন্দ্রনাথকে আমরা পাবো না, কারণ সেটা তো খুব মানে অর্গানাইজডভাবে, খুব কিউরেটেডভাবে রবীন্দ্রনাথকে উপস্থাপন করা, হ্যাঁ, যে আমরা যদি বোঝার চেষ্টা করি যে রবীন্দ্রনাথ গৃহীত হয়েছে কিনা আমাদের দেশে, হ্যাঁ, রবীন্দ্রনাথকে আমরা কিভাবে গ্রহণ করেছি, আমাদের চলার পথে চলার সাথী হয়ে রবীন্দ্রনাথ এসছেন কিনা, তখন আমাদের ঘরের ভিতরেই দেখতে হবে যে আমরা বাড়িতে আমরা কিভাবে করি। এবং আমি ভাবলাম যে এমন তো হতে পারে না যে আমাদের বাড়িতেই কেবল আমরা কোনো কথা নেই বার্তা নেই গান গাইছি, তাই না, যে আমাদের যখন এই যে এরশাদের আমল হচ্ছে কি আমাদের বড় হওয়া, হ্যাঁ, আমাদের ইলেকট্রিসিটি চলে যেত, আমরা বারান্দায় যে আমার দাদা দাদি আমরা সবাই গান গাইতাম, হ্যাঁ, আমি যে খুব ভালো গাই তা না, হ্যাঁ, কিন্তু আমার কথাটা ঠিক সেইখানে যে রবীন্দ্রনাথকে ধারণ করতে, রবীন্দ্রনাথকে আমাদের চলার সাথী করতে, আমাদের যে সবাইকে প্রফেশনাল গায়ক হতে হবে এমন তো কোনো কথা নেই, হ্যাঁ, কিন্তু আমরা তার কথা, তার সুরকে আমাদের জীবনযাত্রায়
রাখি কি না, হ্যাঁ সেটা একটা এমপিরিক্যাল কোয়েশ্চেন হিসেবে জিজ্ঞেস করা, যেটা মানে স্পিরিচুয়াল কোয়েশ্চেন থেকেও না, হ্যাঁ যে অথবা উনি কীভাবে থাকেন, আমরা যে গানটা গাই, আমরা কখন গানটা গাই, আমরা কী বুঝে গানটা গাই। যেমন আমরা একটু আগে আপনাকে এই রেকর্ডিং আগে বলছিলাম যে আমার দাদু ভাই বলতেন যে বুঝে গানটা গাই, আমার বলছেন বুঝে গানটা গাইবে মোরা মোরা, কোন মোরা, মোরা না বসার মোরা, হ্যাঁ যে এই যে ছোটোবেলা থেকে যে এই যে একটা জিনিস মাথায় ঢোকানো যে এটা বোধটাই গুরুত্বপূর্ণ, বোঝাটাই গুরুত্বপূর্ণ, তারপরে তো তাল সুর লয় ওগুলো আসলো, সেগুলো দিয়ে কি গান হয়, গান হয়, কিন্তু আসলে কি গানের বাহক আমরা হতে পারি তখন, হ্যাঁ নাকি আমরা যে যদি রবীন্দ্র চর্চাটা করি সেটা কিভাবে করি, সেটা আমরা কিভাবে আমরা ধারণ করছি, আমরা কিভাবে তাকে আসলে আমাদের সাথে রাখছি, আমাদের জীবনযাত্রায়, আমাদের জীবন চলার পথে তার কি কোনো প্রভাব আছে কিনা, সেটা আমরা কিভাবে দেখবো। তো সেই জায়গা থেকেই আমি এটা করি। তো আমি মনে করেছিলাম যে যখন এই প্রজেক্টটা করবো যে মানে এখন তো ওটা একটা জিনিস, অন্যদিকে হচ্ছে গিয়ে যে এই সমসাময়িক সময়ে, হ্যাঁ আমরা তো সবাই ব্যস্ত মানুষ, আমরা এক একজন এক একটা পেশায়, আমি শিক্ষকতা করি, গবেষণা করি, এর মধ্যে সময় বের করে গান চর্চা করা প্রতিদিন হয়তো হয়ে ওঠে না, কিন্তু তারপরেও গানটা আমি গাই। হ্যাঁ এখন এই যে গাওয়া, এটাকে অনেকেই খুব অপছন্দ করবে, মানে অনানুষ্ঠানিক বলে, হ্যাঁ এটা আমি লক্ষ্যও করেছি। হ্যাঁ হ্যাঁ এবং তো আমি তো ধরেই নিয়েছি, আমি যখন শুরু করি যে আমি এক অর্থে ভাবছিলাম যে আমি দেখবো যে কয়টা ডিম পাই, কয়জন টমেটো ছড়ে, কয়জন ডিম ছড়ে, হ্যাঁ এই জিনিসটা আমি দেখবো, কারণ ওইটাই দেখার জন্য যে আমাদের রবীন্দ্র চর্চা কতখানি রিজিড, হ্যাঁ যে এই রিজিড আনুষ্ঠানিক ফর্মেট থেকে আমরা যখন বেরিয়ে আসি তখন কতটা গালি খেতে হয়, কতটা গালি খেতে, বেশ গালি খেতে হয়, এবং কিন্তু এর মধ্যে আবার কিছু প্যাসিভ অ্যাগ্রেসিভ গালি আছে, সেটা হচ্ছে গিয়ে আমাকে যে কতজন বলে আসলে তোমাকে গানটা শিখিয়ে দিই, তোমার গলার সুর কিন্তু বেশ ভালো কিন্তু ঠিক রাবীন্দ্রিক হচ্ছে না, তো আমি একটু তোমাকে শিখিয়ে দিই কিভাবে গানটা গাইতে হয়, হ্যাঁ যে এভাবে করবে সেভাবে করবে, এবং এটাও নানানভাবে নেওয়ার ব্যাপার আছে, একটা জেন্ডার একটা বিষয় আছে, একটু হ্যাঁ আরো ঘনিষ্ঠ হতে পারি কিনা এটার একটা দিক আছে, কিন্তু আবার অন্য দিকটাও আছে যে না আসলে ও খুব চেষ্টা করছে কিন্তু পারছে না, হ্যাঁ যে ও আসলে চাইছে আমাদের মতো হতে কিন্তু ও ঠিক পারছে না, আমি একটু শিখিয়ে দিই, একটু শিখিয়ে পড়িয়ে নিলেই কিন্তু সে একদম রাবীন্দ্রিক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে আমরা যখন আনুষ্ঠানিক রবীন্দ্রনাথকে দেখি এই যে বিভিন্ন প্রোগ্রামে, ধরেন ছায়ানটেরই বর্ষ উদযাপনে, সেখানে বা বর্ষামঙ্গলে, হ্যাঁ যে সেখানে যে এক ধরনের ফর্ম্যালিটি কাজ করে, হ্যাঁ আমাদের এই যে সর্বজনীন রবীন্দ্রনাথের কথা ভাবতে গিয়ে আমাদের তখন ভাবতে হয় যে সেই জায়গায় এরকম আট পৌরে গায়কী কতটা গ্রহণযোগ্য, হয়তো একেবারেই না। আমার মনে হয় আপনার প্রজেক্টটা না ভালো উত্তর, কোন অর্থে বলছি দেখেন, যেহেতু ফেসবুক একটা ইন্টারাক্টিভ মিডিয়া, রিগার্ডলেস আমরা কীভাবে দেখি, ইন্টারাক্টিভ তো বটেই, লোকজন ডিরেক্ট তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে পারেন। ওখানে ধরেন আপনি যা বললেন, এটা যদি লিঙ্গীয় মাত্রা বাদও দিই, যে একজন রূপসীর সাথে কেউ বসতে চাচ্ছেন, এটার বাইরেও দেখেন দুটো গভীর মাত্রা আছে। একটা হচ্ছে আপনি রবীন্দ্রনাথকে রিডিউস করতে পারেন কিনা অনানুষ্ঠানিকভাবে, দুই হচ্ছে আপনার গান ঠিক মতো হচ্ছে, এটাও আমি সম্মানটা আমি রাখতে পারছি, আমি যদি শাড়ি পরে না গাই তাহলে কি আমি সম্মানটা রাখতে পারছি। এবং সুমন যখন সুমন কবির, তখন সুমন চট্টোপাধ্যায়, তখনও ওনার প্রথম অ্যালবামের সময় এটা ঘটেছে, জিন্স পরে যেহেতু উনি কাভার তৈরি করেছিলেন, এটা ঘটেছে কিন্তু কলকাতাতেও, হি ওয়াজ এ বিগ শর্ট তখন। এগুলো এর বাইরেও একটা ঘটনা আছে। আরেক দল তো আপনার আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি রবীন্দ্রনাথ নিয়ে বসছেন, এটাই প্রায় আপনি ওই তাঁদের ঘৃণিত যে রবীন্দ্র চর্চা তার অংশীদার। ফলে এখানে তো দেখেন, এখানে তো আমরা তিনটা পক্ষ পাচ্ছি। একটা পক্ষ হচ্ছে আপনার ওই অর্থে বিধান শাসন পক্ষ, আমি জেন্ডার পক্ষটা বাদ দিই, মানে আপনি নারী হিসেবে বাদ দিয়ে বলছি, বিধান শাসন পক্ষ। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথকে রিডাকশন নিয়ে ভীত সেই পক্ষ, আর অন্য একটা পক্ষ আছে রবীন্দ্র বিরোধী পক্ষ। ওখানে আপনি আর মরহুম সানজিদা খাতুন একই জায়গায়, হ্যাঁ মানে যেহেতু আপনারা দুজনে মার্কা ধারণ করছেন। আমি ওইখানে এই কালচারাল পলিটিক্সটার কথা বলছি। কালচারাল পলিটিক্স তো বটেই। এটা কেন বলছি দেখেন, এইটা তো ক্রাইসিস হিসেবে কোনো আইকন বাঁচে না, এটা গুরুত্বপূর্ণ। আপনি আর কদিন পরে বাংলাদেশের ক্লাস আপনি পড়াচ্ছেন অলরেডি, শের বাংলাকে চেনানোর চেষ্টা করেন, ভুলে যান আয়ুব বাচ্চুকে চেনানোর চেষ্টা করেন। আর 10 বছর পরে বাংলাদেশে আসেন, যদি বেঁচে থাকি সকলে, আমাদের বন্ধুরা সমেত, আপনি ক্লাসে ঢুকে আয়ুব বাচ্চুকে চেনানোর চেষ্টা করেন। এটা শুনতে নির্দয় শোনাচ্ছে, কিন্তু যদি আমরা আইকনের জীবন প্রবাহ বা আয়ু নিয়ে ভাবি, তাহলে আয়ুব বাচ্চুও কিন্তু মানে অ্যাট রিস্ক। আমি আশা করি বোঝাতে পারছি। না, আমি বলতে চাইলাম যেটা, তার মানে হচ্ছে কোনো ধরনেরই তারকা মূল্য, আইকনের তারকা মূল্য
রাজনীতিতে, লিটারেচারে এবং চলচ্চিত্রেই সবচেয়ে বেশি, তো মানে এটা তোর জন্য প্রায় কমন সেন্সিক্যাল কথা বললাম একটা। রাজনীতি, লিটারেচার এবং মানে ফিল্ম, দশা এমন জায়গায় গেছে যেখানে নীলুফার ইয়াসমিনকে চেনাতে হয়, পান্নালাল ধনঞ্জয় বাদ দিচ্ছি, রামকুমার চট্টোপাধ্যায়কে বাদ দিচ্ছি, অথচ ইন্ডাস্ট্রির তারকায়রা, তখন আমাদের মনে হবে আচ্ছা ওরা যদি কোনো কারণে সিনেমার গান গাইতেন বেশি চিনতেন না, স্টিল না, সুমন কল্যাণপুরকে কারোর মনে নেই, তাই তো? মানে ব্যাপারগুলো তো এরকম। হ্যাঁ, কিংবা ধরেন আমাদের হাদি সাহেবকেও চেনাতে হয়, হ্যাঁ, রফিকুল আলমকে চেনাতে হয়। তো তার মানে হচ্ছে প্রত্যেক আইকনের একটা আয়ুষ্কাল আছে। এইখানে রবীন্দ্রনাথ আরও কিছু লোকজন তারা লিটারেচারে একটা তাদের একটা মানে ফুটহোল্ড, মানে তাই তো একটা পদক্ষেপ আছে বলে। ফলে আয়ুষ্কালের প্রসঙ্গটা এমন যে রাজনীতির মতো জায়গাতেও আপনার ওই যে দেখেন জিন্না সাহেব হয়তো আপনার চেনাতে হচ্ছে না, জিন্না সাহেবের সমসাময়িক ফজলুল সাহেবকে চেনাতে হচ্ছে, সোহরাওয়ার্দী সাহেবকে চেনাতে হচ্ছে, কদিন পরে একে দেখাতে হবে যিনি ছিলেন সোহরাওয়ার্দী, বাংলাটা এরকম বলতে পারতেন। আমি তো একাডেমিতে আছি, আপনি রেহমান সাহেবকে চেনান না ক্লাসে, তা আপনি জানেন যে মানে তার মানে একাডেমিতে রেহমান সাহেবকে চেনেন আপনি, বলতেই তো খারাপ লাগছে নিজে, কিন্তু বাস্তবতা। আমি যখন জিল্লুর রহমান সিদ্দিকীকে 2 মিনিট পড়েছিলাম ফেসবুকে, জিল্লুর রহমান সিদ্দিকীর মেয়ে যোগাযোগ করেছিল, এই কারণে উই আর টকিং অ্যাবাউট জিল্লুর রহমান সিদ্দিকী, মানে সুপার, ওনার পাণ্ডিত্য নিয়ে বলছি না, কিন্তু একাডেমিতে তো উনি সুপারস্টার ছিলেন 70s 80s, চেনাতে হচ্ছে 90s, থাকে না? আমি বলছি এই পরিণতিগুলো প্রায়শই ভক্তদের মানতে কষ্ট হয়, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আয়ুষ্কাল আছে যে আইকনের, ফুটবলের আইকনের আয়ুষ্কাল আছে হয়তো ছোট, আর পলিটিক্স আইকনের হয়তো আয়ুষ্কালটা একটু বড়। আমার মনে হয় কি যে আমাদের দেশে অন্তত যেখানে পাবলিক ইন্টেলেকচুয়ালিজম এত বড় একটা জায়গা আছে, যেমন আমি তো আমেরিকাতে পড়াই, হ্যাঁ, আমাদের অডিয়েন্স কিন্তু খুব সীমিত, ক্লাসরুমের বাইরে আমাদের রিচ খুবই কম। এখানে কিন্তু সেটা না, এখানে যে যেমন এরকম একটা আলাপ আমরা তো ওখানে আমরা করি না, হ্যাঁ, বা এরকম একটা আলাপ যে খালি এখানেই হচ্ছে তা না, তো পাবলিকলি হচ্ছে নানান জায়গায়। তারপরেও একটা নিশে ঢাকাতে আপনি আমি যেটা নিশ হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু একটা পাবলিক একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে জনসাধারণ কি ভাবছে সেটা নিয়ে একটা চিন্তা অন্তত আছে। তো সেইখানে আমি মানে কন্ট্রাডিকশন হিসেবেই আমি বলছি এটা, যে আমরা কিন্তু ভাবতে পারতাম যে এই জায়গাগুলো হবে এই পাবলিক এডুকেশনের জায়গাটা, হ্যাঁ, যে আমরা অন্তত চিন্তা করার ক্ষমতাটা রাখবো, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে হয়তো 5টা নাম বলতে পারলাম না, কিন্তু তাদের মতাদর্শ বা তারা কি বলেছেন সেটা নিয়ে চিন্তা করার ক্ষমতাটা রাখবো, কারণ এই চিন্তাগুলো নিয়ে প্রায়শই কথাবার্তা হয়, আমাদের খবরের কাগজে লেখা হয়, আমাদের ওপেনগুলো লেখা হয়, হ্যাঁ, এগুলো তো বেশ উন্নত মানের চিন্তা ভাবনা আমরা পাবলিকলি পাই, যেটা আমরা অন্যান্য দেশে পাই না, হ্যাঁ। তারপরেও যে এরকম একটা সংকট, এটা কিন্তু আসলে আমাকে ভাবায় যে আমরা যদি পাবলিক ইন্টেলেকচুয়ালিজম দিয়েও এটা ঠিক করতে না পারি। এখন যে অ্যাঙ্গার, সত্যি সত্যি দেখেন রবীন্দ্রনাথ বলেই না, এই কাছাকাছি ধরনের মানে এই অ্যাঙ্গার ফেস করতে হয়েছে এফডিসি অ্যাঙ্গার বলছি, রাগ বলে এফডিসি নায়িকাদের, পুরুষদের কম নারীদের বেশি, নারীদের মধ্যে আবার ববিতার কম অলিভিয়ার বেশি, মানে সত্য একদম, অলিভিয়ার থেকে আবার অঞ্জু ঘোষের বেশি, অঞ্জু ঘোষের থেকে এক্সট্রাদের বেশি। এখন যদি আমাদের একটা নৈর্লিপ্তি না তৈরি হয় যে দেয়ার আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের বাইরে কিছু মানুষ আছে তারা জীবিত বেঁচে থাকেন, কথা বলেন, হাসেন, হ্যাঁ, এবং তাদের আছে, এবং তারা রবীন্দ্রনাথের মতো আইকনিক একজন মানে বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্বকবি হতে পারেন, বা না হতে পারেন, একদম হেলাল হাফিজের মতো ঢাকা শহরের তরুণদের মানে একটা সময়কার হার্ট থ্রব ছিলেন, অথবা 70s মানে বেয়াদব হয়ে যাওয়া, সকলের আশীর্বাদ বহির্ভূত কদিন আগে মারা যাওয়া দাউদ হায়দার হতে পারেন, কিন্তু প্রত্যেকে তারা তাদের কালচারাল প্রোডাক্টের বাইরে একটা মানুষ, এবং প্রত্যেকের প্রোডাক্টের প্রতি তাকানোর জন্য একটা নম্রতা, যে তমিজের কোনো বিকল্প নাই। কিন্তু দেখেন নাবিন, আমার মনে হয় কি জানেন, সংকটটা রবীন্দ্রনাথকে নিয়েও না, সংকটটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তমিজের, মানে যেটাকে আমি ওই অর্থে বলছি লেহাজ তমিজ, মানে অন্যের প্রতি যে নাই, সিম্পলি এত ডিসমিসিভ, মানে রবীন্দ্রনাথের উপলক্ষ মাত্র, মানে অ্যাটিচিউডটা হচ্ছে ডিসমিসিভ। আমি কাছে সেভাবে আমার প্রজেক্টটা, তাই না, ওইটাই, হ্যাঁ, ফলে ওইখানে রবীন্দ্রনাথ সে পড়ুক, আর ওখানে সে সাকিব আল হাসান সে পড়ুন, মানে ইনে বই তো আপনার সংকট তো পরিশেষে ওই আইকনটা না, আজকে থাকবেন কালকে থাকবেন না, যদি ওইভাবেও বলি, কোনো বিদ্বেষ থেকে তো না, ভক্তি থেকে কিছু নিয়েই বলছি না, কিন্তু এইখানে যে লোকটা প্রতিক্রিয়া করছেন, কখনো নৈবেদ্য আর কখনো ঘৃণা, আরো বড় সাবজেক্ট তো তারা আসলে মানে কি ঘটে এমন যে এত রাগ,
গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন না, চারিদিকে ধ্বংস ধ্বংস ধ্বংস, যেদিকে তাকাই মনে মনে কুশপুত্ত লেগে রাখা যেতে পারে, যাতে লোকজনকে পেটাতে পারে রাস্তার। এই রাগ আমরা রাখি কোথায়, আমরা ভালোবাসা রাখি কোথায়, রাগই বা রাখি কোথায়? ভীষণ রাগ না, এত রাগ তো যা যা সূত্র পাই, যা যা টুল পাই। সমস্যাটা আরেকটা হচ্ছে কি, যে ধরে নেওয়া যে এটাই স্বাভাবিক। হ্যাঁ, রাজনীতি মানেই বাইনারি, জীবনযাত্রা মানেই বাইনারি, এবং আপনাকে একটা পক্ষ নিতে হবে। আপনি যদি পক্ষ না নেন তাহলে আপনার একটা সমস্যা আছে, আপনি কিছু বুঝছেন না, আপনি খুব কনফিউজ। কিন্তু আপনি যেহেতু এটা নিয়ে গবেষণা চলছে, মানে আপনার গবেষণায় শুভকামনা জানানো ছাড়া একটা কাজ করতে চাই আমি, সেটা বলতে চাচ্ছি কি, সুরের ব্যাপারটা একটু আলাদা। দেখেন, সুরের যে রবীন্দ্রনাথ, এটা না টিকতে পারে। আমি নিশ্চিত যে আমার যদি বাসায় যদি শীষ বাজাতে বাজাতে যদি আমি নজরুলের শীষ বাজাতে পারতাম, নজরুলের ডিফিকাল্ট সুরের, তাহলে আমি প্রচুর শীষ বাজাই, সেই জন্য বলছি, তাহলে আমি হয়তো নজরুলেরটাও, আমি বলতে চাচ্ছি যে এত রেডিমেড 2,500-3,000 গান আছে রবীন্দ্রনাথের, 3,000-3,500 গান আছে নজরুলের, আমাদের কানে রবীন্দ্রনাথ বেশি থাকেন, ওটার প্রোডাকশনও বেশি হয়েছে, এবং এটা তো গাওয়া অপেক্ষাকৃতভাবে ট্রেনিংয়ের স্কুলগুলো বেশি হলে অনেক আলাপ করা যেতে পারে, স্বরলিপি আছে। তার থেকেও বড় কথা, নজরুলের শাস্ত্রীয়ঙ্গের গান শেখার জন্য তো প্রায় ফুটবল মাঠের মতো নামার মতো করতে হয়। মানে মিড়ের কেউ বলতে পারে ওটাও খুব কঠিন, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু রবীন্দ্রনাথের মিড় তো আপনি অন্তত বাসায় একাই ট্রাই করতে পারেন, নজরুল এটাও করবেন কীভাবে, এতটুকু সময় ভিতরে এতগুলো মানে ছড়ে যাওয়া। তো আমি বলতে চাইলাম, যেটাই হোক না কেন, দুটো তো বড় ইন্ডাস্ট্রি, তার সাথে 3 সেন্টেন মানে অত প্রশাসন মিলে একটা জিনিস আছে। বলতে চাইছি এখানে লঘুসঙ্গীতের যে একটা আছে, কিছু বিদ্বেষ, কিছু নন ট্রেনিংয়ে হয়তো কান্ত ডিজেল একটু দূরে আছে, কিন্তু রবীন্দ্রনাথের প্রোডাকশনের যে ইমিডিয়েসি এখন পর্যন্ত, আমি শুধুমাত্র ওই যে অমুক হাউ ফাউন্ডেশন তমুক এগুলোর কথাও বলছি না, ওভারঅল যে গত বছরগুলো যে লেগেছে, তাতে কানে সুর গেলে মানুষ যেহেতু রেসপন্সিভ, খুব অল্প লোক পাবেন সারা দুনিয়াতে, রাষ্ট্রীয় আইনে আমার কোনো শীষ দেয় না, সেটা অন্য বিষয়, অল্প লোক পাবেন যে কানে সুর যায় এবং বেসুরভাবেও গান করেন না। তো যেহেতু এত বড় একটা লঘু সঙ্গীতের মানে জোন আছে, এবং কারো কারোর জন্য সেটা কানে সুদিং, খুব গুরুত্বপূর্ণ, তিনি পছন্দ করুন না করেন, আরামদায়ক, এই আরামদায়ক সুরের রবীন্দ্রনাথে এই যে যদি মধ্যবিত্ত হয়, তাদের আসলে যাপন অনেক দিন চলবে, এটা ইমিডিয়েট কোনো পরিত্রাণ নেই। মানে বাংলা, আমরা বাইরে থাকি বলে আমি অহরহই শুনি যে তোমরা বাংলাদেশে তো আমরা সবাই গান গাও, আমি তখন বুঝি হ্যাঁ একদমই তাই, আমরা রাগারাগিও গান গেয়ে করি, এটা কিন্তু মিথ্যাও না, মিথ্যা না তো। হ্যাঁ, যে আপনি যে দেখবেন ওখানে ছাত্র সমাজ যখন একত্রিত হয়, বাঙালিরা যখন একত্রিত হয়, আমরা একসাথে কি করি, গান, প্রথম হয় গান, মানে প্রথমে হয় গান, মানে এবারও তাই ঘটেছে। এবারও এই যে ডিএল রায় যদি উপর থেকে দেখেন, নিশ্চয়ই খুশিও হচ্ছেন তিনি, ধনধান্য পুষ্পভরা গানটা এরকম একটা ম্যাসিভ হিট হবে, আর তার 1 মাস পরে তারা যারা গিয়েছেন তারাই প্রায় পারলে ডিজোন করবেন। এটা তো ডিএল রায়কে যদি স্ক্রিপ্ট করতে হতো, সাজার নাটক এত ড্রামাটিক কোনো ইভেন্ট নাই, টার্ন নেই। দেখেন, আপনার বলা থেকে আমার মনে পড়লো যে এইভাবে একটা গানের একটা পুনরুজ্জীবন, রেজারেকশন ঘটলো রীতিমতো ধনধান্য, এবং এটা একটা প্রায় এতটা ঘটলো যে কেউ ভুল করে ফেললেন এটা জাতীয় সঙ্গীত কিনা, এই ধরনের বিপর্যয় ঘটলো। তো সেইখানে এবং লাখ লাখ লোক গাইলো, এবং এটা গাওয়া হলো আমেরিকার কতগুলো ক্যাম্পাসে, মানে এটা পুরো একটা গ্লোবাল ইভেন্ট হয়ে গেল। এবং তারপরে যারা গাইলেন তারা 1 মাস পরে পারলে দ্বিজেন্দ্র, আচ্ছা কোথাও বলেন নাই মুখে, কিন্তু তারা ঠিক এটার সাথে আইডেন্টিফাই করতে যাচ্ছেন না, বিজয়ী পক্ষ, তাই তো? তো এইটাই তো আপনি যদি আইকনের যে আয়ুষ্কাল দেখেন, এটা বোধহয় একটা খুব ভালো উদাহরণ হলো যে কীভাবে 90 দিনের জন্য যীশুখ্রিস্ট আবার এসে হাজির এবং উধাও। তো ফলে এর মানে হলো যে অন্য দিক থেকে আসলে তো আমরা জমায়েতের সাথে যদি প্রথমে গান শুরু করা হয়, আমার 90-এর সময় মনে আছে যে আমরা ঠাচিরাটাও করেছি, যে কোনো দিন ছাত্রদলের ওনারা এই গানটা গায়েন না, কারণ হচ্ছে যে ওই যে জয় বাংলা, বাংলার জয়, ওরা গাইতেন না। 90, 91, 92 ছাত্র মানে বিএনপির ওরা গাইতেন না। কিন্তু যখন এরশাদ বিরোধী আন্দোলনের উত্তুঙ্গে উঠেছে, আমার ধারণা শুধু এক ক্যাম্পাসে না, কত জায়গাতে, যে কারণ কি তখন যে যেটা ধরছে সে সবাই গাচ্ছে, দেখো তখন আমরা পরে খোটাও দিচ্ছি, অমুক ভাই আপনিও শেষ মিনিট গানটা গাইলেন, থাকে না, এগুলো তো এরকম। আমাদের এখানে সত্যি এটা অস্বীকার করা যায় না আমাদের, এবং এখানে ঢাকা তারও বেশি। আপনি কলকাতার স্লোগান শুনেছেন রাস্তায়, যিনি স্লোগান দেন তিনি একটা অদ্ভুত মিটারবিহীন বাংলা বলতে থাকে, যে অমুক তারিখে অমুক জায়গাতে অমুকের উপরে হামলার উপরে বিচার করতে হবে, বিরাট লাইন, তার সবাই বলছে করতে হবে। আমাদের এখানে কোনো না কোনোভাবে, এমনকি কৃষি অধিদপ্তর পর্যন্ত বেশি করে আলু খান, ভাতের উপর চাপ করেন, সারাক্ষণ মিটার মেদ ভুড়ি কি করি, আশার আলো কিন্তু সেই জায়গাতেই। হ্যাঁ, আমাদের একটা মানে এই সাংস্কৃতিক চর্চাটা কিন্তু আমাদের রক্তে রক্তে আছে। এখানে আপনার ওই যে আপনার ইয়ে যে আপনার
স্বরবৃত্ত মাত্রাবৃত্তে স্লোগান বলা আমাদের এখানে, এগুলো কিন্তু প্রায় একটা লেগেসির মতো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, খুব রিসেন্টলি যাচ্ছে না, কানে সুর গেলে আমরা গাইতে থাকি, সেখানে জমায়েতের ভিতরে আর কিছু না করলে চল গান গাই, তো এবং প্ল্যানও করতে না, একদম প্রতিবাদের ভাষা গানই কারাই লোহকর জাস্ট চলে আসছে। তা আমার মনে হয় যে এইখানে তো এই অঞ্চল কালচার ডিটারমিনেট করার কোনো কারণ না, আপনিও নন আমিও নয়, কিন্তু আমি বলছি এখানে একটা লেগেসি তো আছে, সুরটা আমাদের কানে আসে, খুব বিরল দু একজন ছাড়া, যাদের গলা খুললেই গান মানে নষ্ট হয়, এছাড়া সবাই মোটামুটি গলা মেলায় একসাথে এই অঞ্চলে, এবং সেটা কিন্তু আপনার গ্রামাঞ্চলেও আছে। এই যে আমরা যেভাবে খণ্ডিতভাবে কত কিছু নিয়ে কথা বললাম, সমস্যাটা কিন্তু খানিকটা সেখানেও, কারণ আপনি ভাবেন কেউ কেউ কিন্তু এইগুলোকে নিয়েই তাদের নিজেদের জন্য বয়ান তৈরি করে ফেলতে পারে। এই যে আমরা যে একটা বাইনারি পলিটিক্সে আছি থাকি, এখান থেকেই কিন্তু আমরা বুঝে যাই যে কোন কোন কথাগুলো কোন দিকে যায়। এভাবেই রবীন্দ্রনাথ, যদিও রবীন্দ্রনাথ কোনো কথা এগুলো বলেন নাই, তারপরেও তাকে আমরা একভাবে সামনে হাজির করি, এবং এই কারণেই হয়তো আমরা বলতে পারি যে আমাদের কথাগুলো আধখানাই থেকে যায়, আধখানা কথা। কারণ কথাগুলো শুধু অসম্পূর্ণ না, কিন্তু আমরা আধখানা কথা ধরেই আমরা সামনে চলি। ওই ন্যাশনাল ন্যারেটিভের অংশ বানাতে যান যখন কাউকে, তখন সে অর্ধেকই তো বানাবেন, মানে যতটুকু আপনার কাজে লাগে ততটুকু তো নেবেন, বাজে তো নিচ্ছেন না। তো ওইটা যদি কেউ উপভোগ করতে চাই, আপনি গবেষক এবং অবশ্যই গানের লোক, এবং তবে মাত্র 5 জন ধরেন, হ্যাঁ, এবং কিছু আসে যায় না। দেখেন এই প্রসঙ্গটা যিনি নালিফাই করতে চায় তার সামনে গিয়ে ব্যাখ্যা করতে হয়। তা আপনি যদি নালিফাইও করতে না হয়, বিদ্বেষও না করতে হয়, তাহলে আধখানা হয়ে থাকলেন। রবীন্দ্রনাথ আধখানা গ্রহণ করতে আপনার কোনো সমস্যা নেই, আধখানা কথা, আধখানা ভালোবাসা, সেখানেই শেষ করি। আপনার জন্য পুরোটা ভালোবাসা আমার।